আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শেয়ার সেন্টার। দেখো, ডিটারমিনেশন অফ শেয়ার সেন্টার। তাহলে শেয়ার রিলেটেড আমরা কয়টা টপিক পড়লাম টোটাল, বলো দেখি কি কি। ফার্স্টে ছিল শেয়ার ফোর্স, পরে পড়ছে শেয়ার স্ট্রেস, পরে পড়ছে কি শেয়ার ফ্লো, পরে পড়তেছে শেয়ার সেন্টার। টোটাল কয়টা শেয়ার নিয়ে? টোটাল 4টা টপিকস আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আপাতত হিসেবে আমরা পড়তেছি শেয়ার সেন্টারটা, এতদিন পড়িনি, আজকে পড়া শুরু করব। ঠিক আছে স্যার, শিয়ার ফ্লোটা কখন পড়ানো হইলো? শেয়ার ফ্লো পড়ানো হয়েছে তো। Q is equal to VQ by I, স্মল Q is equal to VQ by I। জি স্যার। এই স্মল কিউটাই তো শেয়ার ফ্লো ছিল, পার ইউনিট লেন্থে যে শেয়ার ফোর্স লেন্থ দিয়ে ভাগ করে, ওই নেইলের স্পেসিং বের করার সময় যে ফর্মুলা ইউজ করতে হয়, F by S is equal to VQ by I বের করতে হয় না, ওইটা থেকে। জি স্যার। আর শেয়ার সেন্টার হচ্ছে নতুন একটা টপিকস। তাহলে আরেকটা জিনিস বলে রাখি, সব ক্রস সেকশনের উপরে কোনো না কোনো এক জায়গায় শেয়ার সেন্টার কিন্তু থাকে। এখন শেয়ার সেন্টার কোথায় থাকে বললাম, কিন্তু শেয়ার সেন্টার জিনিসটা কি এখনো জানি না। তা আমি ডিটেলস আস্তে ধীরে আলোচনা করি, পরে আমি সবকিছু একটা একটা করে বলতে বলতে একদম লাস্টে গিয়ে তোমরা তোমাদের সবগুলো কোয়ারি ক্লিয়ার হয়েছে কিনা বলবা। তো আমি বলতে চাচ্ছি, আমি ফার্স্টে বলতেছি শেয়ার সেন্টার কোন জায়গায় থাকবে, কিন্তু তোমাদের মধ্যে থেকে কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমরা তো এখনো শেয়ার সেন্টারেই কি জানি না, তাহলে আপনি ওইটা বলতেছেন কেমনে? আমি একটা একটা করে সবগুলো বলি, তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তারপরে করবো আর কি। মানে বোঝানোর মাঝখানে আপাতত কোনো কোয়েশ্চেন করো না। একদম যখন শেষ হয়ে যাবে তখন কোনো কোয়ারি থাকলে বলবা। শেষ মানে হচ্ছে শেয়ার সেন্টারের বেসিকটা শেষ হবে। এখন দেখো, তাহলে শেয়ার সেন্টার জিনিসটার নাম শুনে কি বোঝা যাচ্ছে? শেয়ার সেন্টার জিনিসটা কি? একটা পয়েন্ট, নাকি একটা লাইন, নাকি একটা রেক্টেঙ্গেল, নাকি একটা ট্রায়াঙ্গেল? কি মনে হয় শেয়ার সেন্টার মানে? নামটা শুনে কি বুঝতেছো? পয়েন্ট। অবশ্যই একটা পয়েন্ট, তাহলে শেয়ার সেন্টার অবশ্যই একটা পয়েন্ট। শেয়ার সেন্টারের ডেফিনেশনটা হচ্ছে, ডেফিনেশনটা বোঝানোর জন্য আমি পরবর্তী ফিগার একটু যাই। এখানে 3টা কেস আলোচনা করা হয়েছে। 3টা কেসের মধ্যে এটা হচ্ছে এই বিমটা এই পাশে আটকানো। এটা ক্রস সেকশন কয়টা দেখা যাচ্ছে? ক্রস সেকশন কয়টা দেখা যাচ্ছে? এই পাশটা দেয়ালের সাথে আটকানো, 3টারই। এই পাশটা দেয়ালের সাথে আটকানো, এই পাশটাও দেয়ালের সাথে আটকানো, আর এই পাশেরটা কি ফ্রি ভাবে আছে। এখানেও ফ্রি, এখানেও ফ্রি ভাবে আছে, মানে কোনো সাপোর্ট নাই, কোনো সাপোর্ট নাই। তাহলে সাপোর্ট আছে কোন পাশে? এই পাশে। সেটা কোন ধরনের সাপোর্ট? দেয়ালের সাথে যদি এটা ফিক্স মানে আটকানো থাকে, ফিক্সড। ফিক্স সাপোর্ট। তাহলে এক পাশে ফিক্স সাপোর্ট, অন্য পাশে ফ্রি থাকলে সেটা কোন ধরনের বিম? ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার। তাহলে এখানে 3টা এক্সাম্পল হচ্ছে আসলে ক্যান্টিলিভার বিমের এক্সাম্পল। এইবার আসি লোড। এই দেখো 3টাতে লোড কি সেম ভাবে কাজ করতেছে কিনা দেখো, কোনো পার্থক্য দেখতেছে কিনা দেখো। এটা, এটা আর এটা, এই 3টা ডায়াগ্রাম। তার লোডের পজিশন স্যার, লোড সেম বাট পজিশন চেঞ্জ, আলাদা। পজিশন আলাদা মানে কি ধরনের আলাদা, সেটা একটু এক্সপ্লেইন করতে পারবো? মানে স্যার, যদি মানে লাইন আমরা ইন্ডিকেট করি তাহলে হচ্ছে স্যার, একটা তো ধরা যাক সেন্টারে পড়ছে, আরেকটা হচ্ছে এক সাইডে পড়ছে, আরেকটা হচ্ছে আরেক সাইডে পড়ছে। মানে একটা হচ্ছে সেন্টারে পড়ছে, আর একটা সেন্টার থেকে একটু বামে পড়ছে, একটা সেন্টার থেকে একটু ডানে পড়ছে। জি মানে স্যার। অ্যাকুরেটলি বলতে গেলে এইভাবে স্পেসিফিক করে বললাম আমি। তো ফার্স্টে আসি, ডানে বামে পড়লে কিরকম হয়, তারপরে সেন্টারে পড়লে কিরকম হবে আমি দেখব। তার আগে শেয়ার সেন্টারের আমি নর্মাল কিছু বেসিক আলোচনা করি। শেয়ার সেন্টার অলওয়েজ এক্সিস অফ সিমেট্রির উপরে কোনো না কোনো এক জায়গায় থাকবে। এক্সিস অফ সিমেট্রি মানে যেই এক্সিসের সাপেক্ষে ক্রস সেকশনটা সিমেট্রিক হবে। এটা কোন ধরনের ক্রস সেকশনের ছবি আঁকলাম আমি? এখানে যে একটা আমি ছবি আঁকছি, এটা
এটা কোন ধরনের ক্রস সেকশন? rectangular cross section. রেক্টেঙ্গুলার ক্রস সেকশন। যদি আমার লাইনগুলো একটু বাঁকা হয়েছে, ধরো হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন দিয়েই আমি এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটা আঁকলাম। এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটা হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক নাকি সিমেট্রিক না? Symmetric, sir. হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক, অবশ্যই সিমেট্রিক। তাহলে এই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক, তাহলে এই এক্সিসটা হচ্ছে এক্সিস অফ সিমেট্রি, মানে যে এক্সিসের সাপেক্ষে সেটা সিমেট্রিক করা যাবে সেই এক্সিসটা হচ্ছে এক্সিস অফ সিমেট্রি। একইভাবে এটা ওয়াই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক না, বা ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক না। তাহলে এটার এক্সিস অফ সিমেট্রিক কয়টা এক্সিস? দুইটা, স্যার। দুইটা, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই। তা আমি বললাম কি, শিয়ার সেন্টারটা অবশ্যই এক্সিস অফ সিমেট্রির উপরে থাকবে। তাহলে এটা হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে যেহেতু সিমেট্রিক, তাহলে হরাইজন্টাল এক্সিসের উপর এখানেও থাকতে পারে, 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 এখানেও থাকতে পারে। এই এক্সিসের উপর যে কোনো না কোনো এক জায়গায় থাকবে। আবার একইভাবে যেহেতু ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক, তাহলে সেটার সবটা মানার জন্য হয়তোবা এখানে হবে, নতুবা এখানে হবে, নতুবা এখানে হবে, মানে ওয়াই এক্সিস বা ভার্টিক্যাল এক্সিসের উপর যে কোনো এক জায়গায় হবে। এখন দুইটা শর্তই মানতে গেলে শিয়ার সেন্টারটা কোন জায়গায় হবে? স্যার অরিজিনে। তাহলে এই একদম মাঝখানে হবে। সেন্ট্রয়েডও কিন্তু ওই একই পয়েন্টেই ছিল, সেন্ট্রয়েডটাও ওই একই পয়েন্টেই ছিল, ঠিক আছে কিনা দেখো, সেন্ট্রয়েডটাও কিন্তু একই পয়েন্টেই ছিল। সবাইকে ক্লিয়ার রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের জন্য? তাহলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুই এক্সিসের সাপেক্ষে যদি কোনো ক্রস সেকশন সিমেট্রিক হয়, তাহলে সেন্ট্রয়েড এবং শিয়ার সেন্টার একই পজিশনে থাকে, ঠিক আছে? দুইটা কিন্তু একই জিনিস না, আলাদা জিনিস। সেন্ট্রয়েড আর শিয়ার সেন্টার কিন্তু আলাদা জিনিস, কিন্তু দুইটা একই পজিশনে থাকবে কখন? যখন ওই ক্রস সেকশনটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বোথ এক্সিসের সাপেক্ষেই, মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বোথ এক্সিসের সাপেক্ষেই ওটা সিমেট্রিক হবে। এটা অলওয়েজ মনে রাখবা, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আসি, এটা কোন ধরনের ক্রস সেকশন? যদি আমার একটু বাঁকা হয়েছে, এটা টি ক্রস সেকশনটা, টি ক্রস সেকশন, ঠিক আছে? দুই পাশে সেম হিসেবে ধরতেছি, যদি আমার এই পাশেরটা আর এই পাশেরটা সেম হয় নাই, আসলে আমি আঁকতে গিয়ে একটু বাঁকা হয়ে গেছে আর কি। তাহলে আমাকে বলো দেখি, এটা হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে স্যার সিমেট্রিক? ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক মানে এখানে ভার্টিক্যাল এক্সিসটাই হচ্ছে লাইন অফ সিমেট্রি অথবা এক্সিস অফ সিমেট্রি। আর এক্স এক্সিসের সাপেক্ষে বা হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে কি এই টি বিমটা সিমেট্রিক নাকি সিমেট্রিক না? Symmetric না। সিমেট্রিক না। তাহলে এটা তো শিয়ার সেন্টার আর সেন্ট্রয়েড একই পজিশনে থাকবে না। একই পজিশনে থাকতে গেলে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হইতো। যেহেতু টি সেকশনটা বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক না, তাহলে এই টি ক্রস সেকশন যেসব বিমের আছে সেই সব বিমে শিয়ার সেন্টার এবং সেন্ট্রয়েড একই পজিশনে থাকবে না। বুঝছো কিনা দেখ, এতদূর ক্লিয়ার? জি স্যার। যদি বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হয় তাহলে শিয়ার সেন্টার এবং সেন্ট্রয়েড একই পজিশনে থাকবে। যদি বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক না হয় তাহলে সেন্ট্রয়েড আর শিয়ার সেন্টার ডিফারেন্ট পজিশনে থাকবে। এটাই আমি এক্সপ্লেইন করলাম। এবার আমি আরো একটা एग्जांपल দিচ্ছি, দেখো এই ক্রস সেকশনটা বলো দেখি কার সাপেক্ষে সিমেট্রিক, কার সাপেক্ষে সিমেট্রিক না, বা নাকি বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক নাকি কোনো এক্সিসের সাপেক্ষে হরিজন্টাল এক্সিসের সাপেক্ষে। Horizontal. হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক। তাহলে এটাতেও কিন্তু শিয়ার সেন্টার এবং সেন্ট্রয়েড একই পজিশনে থাকবে না। ক্লিয়ার কিনা বল? তাহলে বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হয় এই ধরনের কয়েকটা সেকশনের एग्जांपल দাও দেখি। I section. সিমেট্রিক আই সেকশন, দুই পাশে সেম যদি থাকে, অনেক সময় আনসিমেট্রিক আই সেকশনও পরীক্ষায় থাকে, তো সিমেট্রিক আই সেকশন হলে সেম। ওকে ঠিক আছে, আর কোন? 8 সেকশন। বুঝি নাই। 8 সেকশন। 8 সেকশন, ঠিক আছে, তারপরে সেকশন।
সার্কুলার সেকশন। সার্কুলার সেকশন। আরেকজন একটা কথা বলছিল, কি বলছিল বুঝিনি। এস স্যার, এস। এস এস কিন্তু জি স্যার। এস কিন্তু সিমেট্রিক না। দাঁড়াও আমি দেখি। এস দেখো এই এক্সিস এর সাপেক্ষে দুই পাশে সেম, এটাতে বাম না পাশে স্যার। আছে, এটাতে ডান পাশে কিন্তু নাই। একই জি স্যার। পজিশনে থাকতে হবে, মিরর হইতে হবে, মিরর হচ্ছে না। আর কোনো কিছু? স্যার এম সেকশন। এম সেকশন এক্স এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না, তো ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, কিন্তু এক্স এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না, সেজন্য এম সেকশন হবে না। যেমন একটা হলো রেক্টেঙ্গুলার সেকশন হইতে পারে, হলো পাইপ হইতে পারে, মানে হলো সার্কুলার পাইপ। তারপর কি সেকশন বললা? ও সেকশন 0 ও সেকশন মানে তো টিও একই তো, ও মানে তো হলো। জি। হলো সার্কুলার সেকশন একই কথাই। তো যদি বোথ এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হয় তাহলে শিয়ার সেন্টার এবং সেন্ট্রয়েড একই পজিশনে থাকবে, বোথ এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না হইলে শিয়ার সেন্টার এবং সেন্ট্রয়েড ডিফারেন্ট পজিশনে থাকবে। এখন আমরা অলওয়েজ যে শিয়ারের চ্যাপ্টারটা পড়ছি সেখানে শিয়ার ফোর্স কোন বরাবর কাজ করে জেনারেলি বলো দেখি। স্যার ভার্টিক্যালি। ভার্টিক্যালি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? স্যার ডাউনওয়ার্ড। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। জেনারেলি শিয়ার ফোর্সটা প্রিডমিনেন্টলি সেলফ ওয়েট থেকেই আসে। সেলফ ওয়েট যেহেতু ভার্টিক্যালি নিচের দিকে কাজ করে, সেজন্যই আমরা জেনারেলি ধরে নিই কোয়েশ্চেনে যদি গিভেন না থাকে শিয়ার ফোর্সটা অলওয়েজ ডাউনওয়ার্ডেই কাজ করে। তাহলে এই জিনিসটা মনে রাখবা, শিয়ার ফোর্স অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। শিয়ার ফোর্সকে ক্যাপিটাল ভি দিয়ে এক্সপ্রেস করা হয়। এই ফোর্সটাই কিন্তু শিয়ার ফোর্স, মানে লেন্থের সাথে পারপেন্ডিকুলার। এটাও লেন্থের সাথে পারপেন্ডিকুলার, এটাও লেন্থের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এগুলো হচ্ছে শিয়ার ফোর্স। তাহলে শিয়ার ফোর্সটা যদি শিয়ার সেন্টার বরাবর না দাও, ফোর্সটা যদি শিয়ার সেন্টার বরাবর না দাও, তাইলে মেম্বারের মধ্যে অতিরিক্ত কিছু ইফেক্ট আসে, সেটা একটু বোঝার ট্রাই করি। যেমন আমাকে বললো এটা কোন ধরনের ক্রস সেকশন ছিল? রেক্ট্যাঙ্গুলার। রেক্টেঙ্গুলার। এটাতে শিয়ার সেন্টারটা কোন জায়গায় হবে? এখানেই হবে, স্লিম সেন্ট্রয়েড আর একই পয়েন্টে আর কি, মানে মাঝখানেই হবে একেবারে b/2 h/2 তে। ঠিক আছে, আমি যেটা রেড মার্ক করে দিছি বড় করে বোল্ড করে, সেই জায়গায় হইলো। তাহলে দেখো এই ফোর্সটা কি এই শিয়ার সেন্টার দিয়ে গেছে? না স্যার, যায় নাই। না যাওয়ার কারণে এখানে ক্লকওয়াইজ মুভমেন্ট হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হবে এই সেন্টারের সাপেক্ষে? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হইলে সেটার ক্রস সেকশনটা ঘুরে যাবে, মানে মোচড়াই যাবে আর কি। যেমন আমরা বোতলের কর্ক খোলার জন্য কিন্তু মোচড় দিয়ে খুলি, বোতল থেকে বোতলের কর্কটা খোলার জন্য মোচড় স্কোয়ার। তারপর অনেক সময় দরজা খোলার সময়ও আমাদের যেগুলো ইন্টারলকিং সিস্টেম থাকে সেগুলোর মধ্যেও আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইয়ে দরজাটা খুলে তারপরে ঢুকি ভিতরে, অফিসিয়াল যেগুলো আর কি, অফিসিয়াল দরজা যেগুলো। এই ধরনের সব জায়গায় কিন্তু এই টর্শনের সিস্টেম বা টুইস্টিং এর সিস্টেম বা তোমরা টর্ক যেটা পড়ছিলা, টর্কের জিনিসটা চলে আসে। তাহলে মোমেন্ট কয় ধরনের হইতে পারে? মোমেন্ট হইতে পারে দুই ধরনের, হইতে পারে সেটা বেন্ডিং মোমেন্ট অথবা হইতে পারে সেটা টর্শনাল মোমেন্ট। এখন কোনটা টর্শনাল মোমেন্ট কোনটা বেন্ডিং মোমেন্ট বুঝবা কিভাবে? কিভাবে বুঝবা বলো দেখি, আমাদের কারো আইডিয়া আছে কিনা? নর্মাল বেসিক থেকেই বলো, মানে তোমাদের অঙ্ক রিলেটেড বা মেকানিক্স রিলেটেড বলতেছি না, মানে তোমরা কিভাবে বুঝবা কোনটাকে তোমরা মোচড় বলবা আর কোনটাকে তোমরা বেঁকে গেছে বলবা? স্যার মোমেন্ট মানে স্যার বেন্ডিং মোমেন্ট যখন হয় তাহলে একটা স্যার মেম্বার, তো স্যার মেম্বারের তো হচ্ছে স্যার মানে দুইটা যে ফ্রি এন্ড আছে, ওই ফ্রি এন্ডে স্যার হচ্ছে মানে একদিকে মানে হচ্ছে স্যার এমন হয় লোডটা অ্যাপ্লাই করা হয় যে স্যার হচ্ছে সেন্টারে হচ্ছে স্যার মানে টোটাল লোডটা চলে যায় স্যার আমি যে কোনো আমি একটা দিকে আমি বলি, বেঁকে যায়। আমি একদম ইজি ভাবে বলে এত জটিল আমি যাইতে চাচ্ছি না। জিনিসটা হচ্ছে যে অবজেক্ট যদি বাঁকা হয়ে যায়, বেঁকে যায়, তাহলে বেন্ডিং মোমেন্ট আসবে। আর অবজেক্ট যদি মোচড় খায়, মানে ঘুরে ঘুরে যায়, কাপড় থেকে পানি ফেলার জন্য যে মোচড়টা দিই আমরা কাপড় ভিজানোর পর, যদি সেই ধরনের লেন্থ বরাবর মোচড়ানো হয়, লেন্থ বরাবর, কিন্তু লেন্থ বরাবর মোচড়ানো হয়, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে টর্শন। এখন লেন্থ বরাবর ঘোরানো হয়েছে নাকি লেন্থ বরাবর ঘোরানো হয় নাই, এইভাবে যদি ফোর্সটা দেয়া হয়, এই ফোর্সটা যদি দেয়া হয়, তাহলে কি লেন্থ বরাবর ঘুরবে নাকি ঘুরবে না? তোমাদের কি মনে হয়?
এই ফোর্সটার কারণে ঘুরবে স্যার। স্যার ফোর্সটা কি স্যার যেভাবে ফোর্স গেছে সেভাবে নাকি স্যার হচ্ছে স্যার সেভাবে সেভাবে পা- সেভাবে স্যার ঘুরবে না, এটা তো বেন্ডিং হবে স্যার। এই দেখো এটা কিন্তু বেঁকে গিয়ে নতুন একটা ডিফরমেশন শেপ হইলো, এইভাবে চলে আসলো, একটু হালকা মার্ক করে দেয়া হয়েছে নিচে, দেখছো? জি স্যার। তাহলে সে হালকা মার্কে দেখো এখানে ক্রস সেকশনটা এখানে কিভাবে ছিল, এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটা একটা হরাইজন্টাল লাইন এবং একটা ভার্টিক্যাল লাইন, এটাও হরাইজন্টাল লাইন এটাও ভার্টিক্যাল লাইন, রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটা এরকম ছিল। এখানে এসে রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটা কিরকম হয়ে গেছে, বেঁকে গেছে না? জি স্যার। তাহলে কিন্তু এটাতে কিন্তু নিচের দিকে ব্যান্ডিং হয়েছে, ঠিক আছে, ব্যান্ডিং হওয়ার সাথে সাথে কিন্তু একটু ঘুরেও গেছে, টর্শন হয়েছে। টর্শনও হয়েছে, মানে এটাতে ব্যান্ডিংও হয়েছে টর্শনও হয়েছে, দুটার ইফেক্টেই আছে। এটাতে ব্যান্ডিংও হয়েছে, দেখো এখানে লেখা আছে এটাতে ব্যান্ডিংও হয়েছে টর্শনও হয়েছে। টর্শনটা কোন দিকে হয়েছে, টর্শনটা কোন দিকে হয়েছে? স্যার নিচের দিকে। না, নিচের দিকে তো ডিফ্লেকশন হয়েছে, টর্শন তো ঘুরে, ঘূর্ণনের স্যার সাথে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হয়েছে, টর্শন হয়েছে ক্লকওয়াইজ। আর ব্যান্ডিং হয়েছে কোন, ব্যান্ডিং কোন ধরনের হয়েছে? স্যার বেন্ডিং ও ক্লকওয়াইজ। ব্যান্ডিং কিন্তু পজিটিভ বা নেগেটিভ হয়। স্যার নেগেটিভ। ও স্যার ব্যান্ডিং এর চ্যাপ্টার পড়াই আসছি আমি তোমাদের। মানে স্যার হগিং নাকি স্যাগিং তার উপর ডিপেন্ড করে পজিটিভ নাকি নেগেটিভ হয়, লেকচারাল চ্যাপ্টারে পড়াই আসছে। তাহলে আমাকে বললো এটাতে কোন ধরনের মোমেন্ট বা কোন ধরনের ব্যান্ডিং মোমেন্ট তৈরি হচ্ছে? স্যার হগিং। নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। নেগেটিভ ব্যান্ডিং মোমেন্ট তৈরি Okay. হচ্ছে, আর টর্শনটা তৈরি হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? ক্লকওয়াইজ। এতদূর ক্লিয়ার কিনা দেখো এই ফিগারের জন্য। একইভাবে এই ফিগারের জন্য বলো ব্যান্ডিংটা নেগেটিভ ব্যান্ডিং একই ধরনের, কিন্তু টর্শনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এখানেই তোমার শিয়ার সেন্টারটা হবে, শিয়ার সেন্টার থেকে বামে আছে বলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, শিয়ার সেন্টারের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছে। তারপর এখানে এসে দেখো শিয়ার সেন্টারের উপরেই ফোর্সটা কাজ করছে, তাহলে কি এটার দেখো ক্রস সেকশনটা যেভাবে ছিল ওইভাবেই রয়ে গেছে, কিন্তু ক্রস সেকশনটা নিচের দিকে নামছে কিন্তু ঘুরে যায়নি, ট্রান্সলেশন হয়েছে, রোটেশন হয়নি। বুঝতেছো কিনা দেখো 3 নাম্বার ফিগারটাতে দেখো এই ক্রস সেকশনে হরাইজন্টাল লাইন ছিল, এটা এখানেও এটা হরাইজন্টাল লাইন, এখানে এটা ভার্টিক্যাল লাইন ছিল, এখানেও সেটা ভার্টিক্যাল লাইন, এখানে ডান পাশেরটা ভার্টিক্যাল লাইন ছিল, এখানেও ভার্টিক্যাল লাইন, এখানে উপরেরটা হরাইজন্টাল ছিল, এখানেও হরাইজন্টাল। নিচের দিকে নামছে কিন্তু শেপটা যেভাবে ছিল ওইভাবেই নিচের দিকে নামছে, কিন্তু এই ডায়াগ্রাম গুলোতে নিচের দিকে নামার সাথে সাথে দেখো ভার্টিক্যাল লাইনটা ভার্টিক্যাল নাই, একটু বাম পাশে বেঁকে গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ বেঁকে গেছে, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ বেঁকে গেছে, এই পাশের লাইনটাও অ্যান্টি ক্লকওয়াইজ বেঁকে গেছে, এই পাশের লাইনটাও অ্যান্টি ক্লকওয়াইজ বেঁকে গেছে, আর এখানে লাইনগুলো ক্লকওয়াইজ বেঁকে গেছে। বুঝতে পারছো কিনা দেখো তিনটা ডায়াগ্রামের তার মধ্যে। মানে স্যার শিয়ার সেন্টার এমন একটা পয়েন্ট যেখানে লোড কাজ করলে শুধু বেন্ডিং হবে কিন্তু টুইস্টিং হবে না। ব্যান্ডিং হবে কিনা বলতে পারতেছি না, তবে টুইস্টিং হবে না সেটা শিওর। মেইন ডেফিনেশনই হচ্ছে এটা, শিয়ার সেন্টার ইজ এ পয়েন্ট on which point shear force must be given so that no torsional effect can create, ঠিক আছে? শিয়ার ফোর্সটা শিয়ার সেন্টারে প্রোভাইড করতে হবে যাতে কোনো টর্শনাল ইফেক্ট বা টুইস্টিং ইফেক্ট না আসে, কারণ টুইস্টিং ইফেক্ট আসলেই তোমাকে টুইস্টিং এর জন্য আবার নতুন করে ডিজাইন করতে হবে, ম্যাটেরিয়াল বেশি প্রোভাইড করতে হইতে পারে বা অন্য কিছু অন্য ধরনের কোন একটা নতুন স্টেপ নিতে হইতে পারে যেটা হয়তো তোমার কাছে ব্যয় সাপেক্ষ, ঠিক আছে? তাহলে দেখো এইবার আমি শিয়ার সেন্টারের ডেফিনেশন আসি। শিয়ার সেন্টার কোথায় থাকবে কিভাবে থাকবে সেটা বলছি এতক্ষণ, এখন আসো শিয়ার সেন্টারের ডেফিনেশন। দ্য পয়েন্ট হোয়ার এ শিয়ার ফোর্স ক্যান অ্যাক্ট, যে পয়েন্টে শিয়ার ফোর্সটা কাজ করতে পারে উইদাউট প্রডিউসিং এনি টুইস্ট ইন দি সেকশন, মানে কোনো যাতে টুইস্টিং না হয় সেভাবে করে যে পয়েন্টে শিয়ার ফোর্সটা কাজ করলে এটা হবে সেই পয়েন্টটাকে বলা হয় শিয়ার সেন্টার, ঠিক আছে? এবং ইন জেনারেল সেটা কি সেন্ট্রয়েড আর শিয়ার সেন্টার কি একই জিনিস? না স্যার। তাহলে একই জিনিস না, সেটাই বলা হয়েছে। অন সিমেট্রিক্যাল সেকশন, যদি সিমেট্রিক্যাল সেকশন হয় বোথ এক্সিসের সাপেক্ষে, যদি বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হয় তাহলে শিয়ার সেন্টারটাই আসলে সিজির সমান,
মানে সিজি আর শিয়ার সেন্টার একই জায়গায় মানে সেম পয়েন্টে হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? এটা স্পেশাল কেস। আর যদি আনসিমেট্রিক হয় তাহলে অবশ্যই একই পজিশনে কাজ করবে না, এবং যে এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক, যে কোনো একটা এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হইলে সে এক্সিসের উপরের কোনো না কোনো এক জায়গায় শেয়ার সেন্টারটা থাকবে। যেমন এক্স এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হইলে বা হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হইলে হরাইজন্টাল এক্সিসের উপরে কোনো না কোনো এক জায়গায় শেয়ার সেন্টারটা থাকবে। একইভাবে ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হইলে ভার্টিক্যাল এক্সিসের উপরে কোনো না কোনো এক জায়গায় শেয়ার সেন্টারটা থাকবে। বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হলে তো বোথ এক্সিসটা যে জায়গায় কোইনসাইড করবে সেখানে শেয়ার সেন্টারটা থাকবে। বুঝতে পারছো কিনা দেখো। তো যে এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হবে সেই এক্সিস এর উপরে থাকবে, এই shear এক্সিসের উপরে center কোনো না কোনো এক জায়গায় থাকবে অবশ্যই। তাহলে এই জিনিসগুলোই লেখা আছে এখানে, তোমরা একটু পরে নিলে বুঝতে পারবা। আমি বাংলায় তোমাদের বললাম। এখন আসো শেয়ার সেন্টার বের করার প্রসিডিউরস কি। শেয়ার সেন্টার বের করতে কয়েকটা স্টেপ আমাদের ফলো করতে হবে। স্টেপটা এখানে লেখা নাই, আমি তোমাদের স্টেপটা বলি, আমিও এখানে লেখার ট্রাই করি, তোমরাও একটু সামনে খাতা থাকলে লিখে রেখে। এটা হচ্ছে 1 নাম্বার, ফার্স্টে বের করতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া ফুল ক্রস সেকশনের জন্য। 1 নাম্বার স্টেপ কি? ফুল ডিটারমিনেশন ক্রস অফ সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া ফর হোল ক্রস সেকশন, পুরাটা ক্রস সেকশনের জন্য। আর 2 নাম্বার হচ্ছে তোমাকে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়ার ভ্যালু বের করা, মানে ক্যাপিটাল কিউ, যেটা এরিয়া ইনটু সেন্ট্রয়েডাল ডিসটেন্স। আমরা শেয়ারের চ্যাপ্টার এটা পরে আসছি। টাউ ইজ ইকুয়াল টু ভি কিউ ডিভাইডেড বাই আই টি। এই কিউ হচ্ছে ক্যাপিটাল কিউ, যেটা ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। এই কিউটা বের করতে হবে। তারপরে বের করতে হবে শিয়ার ফ্লো স্মল কিউ যেটা, এবং সেই স্মল কিউ ইকুয়াল টু কত ছিল মনে আছে কারোরই মনে নাই? ভি কিউ বাই আইটি। আইটি না, টি ছিল শিয়ার স্ট্রেস, টি বাদ দিলে শিয়ার ফ্লো, এই এত দূর। তারপরে 4 নাম্বার হচ্ছে এই ফ্লোটা থেকে ফোর্সের ভ্যালু বের কর, মানে এফ বের কর, ঠিক আছে। আর 5 নাম্বার হচ্ছে শিয়ার সেন্টারটা বের কর। আমি শিয়ার সেন্টারকে সংক্ষেপে এখানে এস সি লিখতেছি, শিয়ারের এস, সেন্টারের সি। তাহলে এই 5টা স্টেপ তোমাদের জানতে হবে, কোনটার পরে কোনটা সেটাও কিন্তু সেম। ফার্স্টে বের করতে হবে কি? মোমেন্ট অফ ইনার্শিয়া ফর হোল ক্রস সেকশন, তারপরে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, তারপরে শিয়ার ফ্লো, তারপরে বের করতে হবে ফোর্স, এটা কিন্তু এফ, তারপর বের করতে হবে ফ্লো থেকে ফোর্স বের করতে হবে, এবং ফোর্স যদি পেয়ে যাও তাহলে শিয়ার সেন্টার বের করে ফেলতে পারবে। তাহলে এই 5টা স্টেপ দেখি, বলো দেখি কি কি। ফার্স্টে আমি আবার বলতেছি, ফার্স্টেই হবে মোমেন্ট অফ ইনার্শিয়াকে বের করতে হবে। সেটাকে অন্য নামে কি নামে বলা যায়? মোমেন্ট অফ ইনার্শিয়ার অন্য নাম সেকেন্ড মোমেন্ট অফ Moment এরিয়া। of area. তাহলে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া ফার্স্টে বের করতে হবে, তারপরে বের করতে হচ্ছে কি? First moment of area. ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। তাহলে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া প্রথমে, তারপরে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া সেকেন্ডে, তারপরে শিয়ার ফ্লো, তারপরে ফোর্স, তারপরে শিয়ার সেন্টার। বুঝতে পারছো কিনা দেখো। এখন এই স্টেপগুলো আমি ফলো করব। এই স্টেপটা ফলো করার আগে আমি আরো কিছু জিনিস আলোচনা করতে চাই। জিনিসটা হচ্ছে আমাদের ফোর্স কাজ করবে কিভাবে, শিয়ার ফোর্স কাজ করবে কিভাবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আমি ফার্স্টের দিকেই আজকে বললাম, এটা ভার্টিক্যালি অলওয়েজ ডাউনওয়ার্ড ধরবে। আমি কয়েকটা সেকশন আঁকি, যেগুলো যে 3টা আমি আলোচনা করছি কিছুক্ষণ আগে, সেই 3টাই। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন, একটা হচ্ছে টি সেকশন, আর একটা হচ্ছে সি সেকশন। তাহলে এখানে যদি আমি ফোর্সটা দিই তাহলে কি সেটা শেয়ার সেন্টার দিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না, বলো দেখি। স্যার যাচ্ছে। সেটা চিন্তা করতে হবে। সেই বরাবর যদি তুমি এক্সটেন্ড করো তাহলে শেয়ার সেন্টার দিয়ে যাচ্ছে কিনা। শেয়ার সেন্টারটা এখানেই ছিল, এটা দিয়ে পাস করতেছে, ঠিক আছে। এখন দেখো এইটা যদি আমি এই বরাবর ফোর্সটা দিই, ধরো সেটা যদি এইভাবে পাস করে আর কি, এটার মাঝখান দিয়ে পাস করে, যদি আমার একটু বামে চলে গেছে, মাঝখান দিয়ে পাস করে, তাইলে আমাকে বলো এটা কি শেয়ার সেন্টার দিয়ে যাচ্ছে কি যাচ্ছে? যাচ্ছে স্যার। কেমনে বুঝলা যাচ্ছে? কারণ স্যার সিমেট্রিক্যালি যাচ্ছে। যেহেতু এই ভার্টিক্যাল এক্সিসটা সিমেট্রিক, তাহলে এই ভার্টিক্যাল এক্সিসের উপরে কোনো না কোনো এক জায়গায় কিন্তু শেয়ার সেন্টারটা আছে। সেটা হইতে পারে এখানে আছে, 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 যে কোনো জায়গায় থাকতে পারে। এমনকি বিমের ক্রস সেকশনের বাইরেও হইতে পারে, যেমন দেখো এখানে কিন্তু আমি বাইরেও দেখাইছি। তাহলে যেখানেই থাকুক না কেন এই ফোর্সকে কিন্তু এক্সটেন্ড করলে ওই পয়েন্ট দিয়ে যাবেই, কারণ ওই লাইন অফ অ্যাকশনের সাপেক্ষে সিমেট্রিক হওয়ার কারণে ওই লাইনের উপর কোনো না কোনো এক জায়গায় শেয়ার সেন্টারটা থাকবে, ঠিক আছে। তাহলে দেখো যে দিক থেকে লোডটা আসতেছে
সেই এক্সিসের সাপেক্ষে যদি বিমটা সিমেট্রিক হয় তাহলে কিন্তু আমাদের শিয়ার সেন্টার আলাদাভাবে বের করতে হচ্ছে না। তাহলে এই টি সেকশনের জন্য কিন্তু আমাদের শিয়ার সেন্টার বের করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না বুঝছো কিনা দেখো, কারণ শিয়ার ফোর্সটা তুমি এমনিই প্রোভাইড করলে শিয়ার সেন্টার দিয়েই পাস করবে। শিয়ার সেন্টারটা জানতে হয় কি জন্য, শিয়ার ফোর্সটা কোন জায়গায় দিব এটা জানার জন্যই তো। শিয়ার ফোর্স ওই জায়গায় দিলে যাতে কোনো টুইস্টিং জেনারেট না হয়। তাহলে বের না করেই যেহেতু আমার টুইস্টিং জেনারেট হচ্ছে না টি সেকশনের মতো বিমে, তাহলে কি আমাদের শিয়ার সেন্টার এক্সট্রা ভাবে পরিশ্রম করবে কেন বের করবো আমি? বুঝতে পারছো? জি স্যার। সেজন্যই আমরা অলওয়েজ মনে রাখবা লোড ধরতেছি ওয়াই এক্সিস বরাবর নিচের দিকে কাজ করতেছে বা ভার্টিক্যাল এক্সিস বরাবর নিচের দিকে লোড কাজ করতেছে। তাহলে যেসব সেকশন ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক সেগুলোর ক্ষেত্রে আমাদের শিয়ার সেন্টার বের করার দরকার নাই। বুঝতে পারছো কিনা দেখ, সেজন্যই তোমরা এতদিন ধরে যে অঙ্কগুলো করছিল সবগুলোই কিন্তু ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক ছিল, সবগুলোই ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক ছিল। মানে লোড যে দিক থেকে কাজ করবে সেই এক্সিসের সাপেক্ষে। আমি তো শিয়ার ফোর্স ধরে নিছি ভার্টিক্যাল এক্সিস বরাবর নিচের দিকে কাজ করবে, তাহলে ভার্টিক্যাল এক্সিসের সাথে সবগুলো ক্রস সেকশনে কিন্তু তোমাদের সিমেট্রিক ছিল। ইউ সেকশন ছিল, তারপরে হচ্ছে কাপ শেপ ছিল, এই ধরনের শেপ ছিল, এটাও দেখো ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তারপরে ইউ শেপ ছিল, ইউ শেপটাও হচ্ছে ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তারপর হচ্ছে টি সেকশন ছিল, টি সেকশনটাও ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তারপর আই সেকশন ছিল, আই সেকশন ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। রেক্টেঙ্গুলার সেকশন ছিল, রেক্টেঙ্গুলার সেকশন ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তারপরে ট্রায়াঙ্গুলার সেকশন ছিল, ট্রায়াঙ্গুলার সেকশন ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তারপরে সার্কুলার সেকশন ছিল, সার্কুলার সেকশন ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তারপরে হলো রেক্টেঙ্গুলার বিম ছিল, সেটাও কিন্তু তোমাদের ওয়াই এক্সিস এর সাপেক্ষে বা ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তারপরে হলো সার্কুলার পার্ট ছিল, সার্কুলার ক্রস সেকশন ছিল বা টিউব ছিল, সেটাও কিন্তু ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তাহলে এতদিন ধরে তোমরা যতগুলো ক্রস সেকশন পড়ছো সেগুলো হচ্ছে লোড যে বরাবর কাজ করবে তার সাপেক্ষে সিমেট্রিক। লোড ভার্টিক্যাল বরাবর কাজ করতেছে বলে ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তাহলে ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক করছি বলেই কিন্তু আমাদের আগে শিয়ার সেন্টার বের করতে হয় নাই। কিন্তু রিয়েল লাইফে দেখবা অলওয়েজ যে ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক সেকশনেই তুমি পাবা তা কিন্তু না। ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না পেয়ে হরাইজন্টাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক পাইতে পারো, তখন কিন্তু শিয়ার সেন্টার আমাদের অবশ্যই বের করতে হবে। কারণ দেখো এই সি সেকশনটা কোন এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক? এক্স এক্সিস এর সাপেক্ষে, হরিজন্টাল। হরাইজন্টাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তাহলে শিয়ার সেন্টারটা হয়তো এখানে হবে অথবা এখানে হবে, যে কোনো এক জায়গায় হইতে পারে, কারণ এই এক্সিস এর সাপেক্ষে যেহেতু সিমেট্রিক এখানের যে কোনো এক জায়গায় হবে। ঠিক আছে, এখন ভার্টিক্যাল ফোর্সটা কিভাবে কাজ করে, সরি ভার্টিক্যাল ফোর্স না, শিয়ার ফোর্সটা কিভাবে কাজ করে ভার্টিক্যালি নিচের দিকে। তাহলে হয়তো বা শিয়ার সেন্টার যদি এটা হয় এই জায়গায় ফোর্সটা প্রোভাইড করতে হবে, অথবা এই জায়গায় 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 প্রোভাইড করতে, মানে এই পয়েন্ট দিয়ে পাস করে মতো প্রোভাইড করতে হবে। স্যার বলো। স্যার একটা কোশ্চেন ছিল, এটা কি জমায় রাখবো? যেটা হচ্ছে যে স্যার লাইন অফ সিমেট্রির স্যার সেকশনের বাইরেও যে স্যার শিয়ার সেন্টার গুলো হইতে পারে স্যার, তখন আবার সেখানে স্যার ফোর্স কিভাবে মানে মানে পয়েন্ট হবে ওখানে? আসতেছে ওখানে আসতেছে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এর পরের স্লাইডে আছে আমার, এটা পরের স্লাইড পড়াইতে গিয়েই আমি বলতাম। এখন আমি এতদূর ক্লিয়ার কিনা দেখো আপাতত। সি সেকশনের জন্য বা এক্স এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক কিন্তু ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না, সেই ধরনের ক্রস সেকশনের ক্ষেত্রেই আমাদের কিন্তু শিয়ার সেন্টার বের করা লাগতেছে, কারণ ভার্টিক্যাল এক্সিসটা ছিল কিসের এক্সিস? ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক কিনা দেখতেছি কেন আমরা? স্যার শিয়ার পয়েন্ট ফোর্স সেন্টার বের করতে হবে, কি হবে না এটার জন্য? ভার্টিক্যাল এক্সিসেই কেন, হরাইজন্টাল নিলাম না কেন? স্যার আমরা আমাদের হরাইজন্টালে ওটা সিমেট্রিক ছিল না, তাই। না স্যার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ভার্টিক্যালি। ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ভার্টিক্যালি, এটাই মেইন ইম্পর্টেন্ট জিনিস। ফোর্স যদি হরাইজন্টাল দেওয়া হয়, তখন যদি হরাইজন্টাল এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হয় তাহলে কিন্তু শিয়ার সেন্টার বের করার দরকার নেই। মানে তুমি ফোর্স যেদিকে কাজ করবে সেই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হইলে বের করার দরকার নেই। ফোর্স যেদিক দিয়ে কাজ করবে সেই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক কি না এটাই তোমাকে ফার্স্টে দেখতে হবে। তাহলে যদি কোয়েশ্চেনে বলে দেয়া না থাকে শিয়ার ফোর্স কোন বরাবর কাজ করবে, বলছি ভার্টিক্যাল এক্সিস বরাবর নিচের দিকে। তাহলে দেখি আমরা পরবর্তী অঙ্ক। দেখো এখানে শো দ্যাট ফর স্ট্যান্ডার্ড চ্যানেল সেকশন, এই চ্যানেল সেকশন মানে হচ্ছে সি সেকশন, সি সেকশনও বলা হয় আবার চ্যানেল সেকশনও বলা হয়। এই চ্যানেল শব্দটা তোমরা বেশি পড়বা টু টু তে উঠে।
2 তে তোমাদের ফ্লুইড মেকানিক্স নামে একটা টপিকস আছে 4 ক্রেডিটের থিওরি কোর্স, সেটাতে তোমরা এই চ্যানেল সেকশনটা অনেকবার পড়বা, রেক্ট্যাঙ্গুলার সেকশন পড়বা, সার্কুলার সেকশন পড়বা, ট্রাপিজয়েডাল সেকশন পড়বা, আর চ্যানেল সেকশন পড়বা। চ্যানেল সেকশনটা অনেকবার পড়বা। তাহলে চ্যানেল সেকশন মানে কোন ধরনের সেকশন? এটা হচ্ছে ওই সি সেকশন। এই দেখো চ্যানেল সেকশন মানে আমি সি সেকশন আঁকছি। এটা কিন্তু কোয়েশ্চেনে গিভেন থাকবে না, কোয়েশ্চেনে গিভেন থাকবে এত দূর পর্যন্ত তোমাদের, যদি পরীক্ষায় আসে সলিউশন থেকে তোমাকে করতে হবে। এবার হচ্ছে সেটার একটা ইউনিফর্ম থিকনেস আছে, এই ইউনিফর্ম থিকনেস নিয়ে আমি একটু কথা বলি আগে। স্টিলের স্কেল কি তুমি মশরাইতে পারো একটু হইলো দুই পাশে ফোর্স দিয়ে? জি স্যার। কেন পারো বলতে পারবা? স্যার ওটা ডাকটাইল। ধরো তোমাকে আমি মাইল্ড স্টিল দিয়েই তো তৈরি স্টিলের স্কেলটা, মাইল্ড স্টিলের একটা রড দিলাম, সেটা কি ঘুরাইতে পারবা? ওইটাও তো ডাক্তার। না স্যার, লোড বেশি লাগবে। লোড বেশি লাগবে, অবশ্যই লোড বেশি লাগবে। তা আমি বলতেছি তোমার ফোর্স দিয়ে তুমি ঘুরাইতে পারবা কিনা, তোমার অ্যালাউবল, তোমার ক্যাপাসিটি যতদূর, ম্যাক্সিমাম যত ফোর্স দিতে পারবা সেই ক্যাপাসিটি দিয়ে তুমি রোটেট করাইতে পারবা কিনা? পারবা না। তাহলে কি কারণে স্টিলের স্কেলটা পারতেছো, এটা পারতেছো না? রিজনটা ওই জায়গায়, ওইটা বলতে পারলেই আশা করি বুঝবে। স্টিলের স্কেলটা বাড়তেছি বেসিক্যালি আমরা ইয়ার কারণে, থিকনেসের কারণে। থিকনেসটা কি বলে পারতেছো? বেশি বলে পারতেছো নাকি কম বলে পারতেছো? এটা কম। খুবই কম। কম বলে পারতেছো। তাহলে এই শিয়ার সেন্টারের চাপটারে টর্শন হবে কিনা সেটা মূলত ডিপেন্ড করে থিকনেসটা কম নাকি তার বেশি তার উপর। এই শিয়ার সেন্টারের অঙ্কগুলোতে সেজন্য অলওয়েজ এজিউম করে নিতে হয় থিকনেসটা অনেক কম, মানে থিন ওয়াল। যদি কোয়েশ্চেনে দেয়া থাকে তাহলে তো দেয়াই থাকলো, দেয়া না থাকলেও তোমরা ধরে নিবা টি এর ভ্যালুটা খুবই ক্ষুদ্র, মানে 0.01 এর মতো অথবা 0.001 এরকম টি এর ভ্যালু। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর ফ্ল্যান্স জিনিসটা কি তোমাদের আগের লেকচারে আলোচনা করছিলাম, হোয়াট ইজ ফ্ল্যান্স, আই সেকশনের মধ্যে আলোচনা করছিলাম। এই আই সেকশনের উপরের আর এই নিচের পার্ট, এই উপরের পার্টটা আর এই নিচের পার্টটাকে বলা হয় ফ্ল্যান্স, আর মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় ওয়েব। এই বানানগুলো দেখো, মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় ওয়েব, আর উপরে আর নিচে যেটা থাকে সেগুলোকে বলা হয় ফ্ল্যান্স। তাহলে আই সেকশনে ফ্ল্যান্স কয়টা? স্যার 2টা। আর টি সেকশনে ফ্ল্যান্স কয়টা? একটা। একটা। সি সেকশনে ফ্ল্যান্স কয়টা? দুইটা। দুইটা। এই সি সেকশনের ফ্ল্যাঞ্জের থিকনেস, সরি ফ্ল্যাঞ্জের উইডথটা দেয়া আছে বি, তাহলে এই ফ্ল্যাঞ্জের উইডথটা দেয়া আছে বি, এইখান থেকে এত দূর পর্যন্ত। একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু সেন্টার থেকে ধরছি, আমি কিন্তু একদম ফেস থেকে ধরি নাই, যেহেতু থিকনেসটা অনেক কম। থিকনেস কম থাকলে অলওয়েজ দেখবা সেন্টার টু সেন্টার বের করতে হয়। সেটা কোথায় পড়ছিলাম মনে আছে? থিন ওয়াল টিউব পড়ছিলাম আমরা। থিন ওয়াল টিউবে আমরা ডিরাইভ করছিলাম ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এভারেজ শিয়ার স্ট্রেসের দ্বিগুণ, মনে আছে? এরকম জি টাইপ কিছু স্যার। পড়ছি কিনা? স্যার। সেটাতে কিন্তু আমরা যখন এরিয়া বের করছিলাম, পেরিমিটার বের করে থিকনেস দিয়ে গুণ দিয়েছি, সেখানের রেডিয়াসটা ইউজ করা হয়েছে মিন রেডিয়াস, মানে মাঝখানে চলে যাইতে হয়েছিল রেডিয়াসটা বের করতে গিয়ে। তোমরা ডিরাইভেশনটা দেখলে দেখবা ওখানে একটা হিডেন লাইন বা ডটেড লাইন দিয়ে মাঝখানে একটা লাইন দেখানো হয়েছিল, মিড মানে মিন রেডিয়াস বোঝানোর জন্য। মিন রেডিয়াস মানে আউটার রেডিয়াস প্লাস ইনার রেডিয়াস ডিভাইডেড বাই 2, মিন রেডিয়াস আর কি, মানে গড়, দুইটার গড় করা হয়েছে। তাহলে অলওয়েজ মনে রাখবা দুইটা জিনিস, শিয়ার সেন্টার বের করার সময় থিকনেসটা হবে অনেক ক্ষুদ্র, আর একটা জিনিস মনে রাখবে এখানে সবগুলো ডিসটেন্স হবে সেন্টার টু সেন্টার, ফেস টু ফেস হবে না। তাহলে দুইটা কনসিডারেশন আমি আবার বলতেছি, দেখো আমার কিছুক্ষণ পরে আবার লাগবে। থিকনেসটা হবে খুবই ক্ষুদ্র, আরেকটা জিনিস কি এখানে সবগুলো ডিসটেন্সে আসলে সেন্টার টু সেন্টার দেয়া। তাহলে ফ্ল্যাঞ্জ উইডথ হবে উইডথ বরাবর, মানে এটার সেন্টার থেকে এটার ফেস পর্যন্ত, কারণ এখানে তো আর সেন্টার নাই, এটা এখান থেকে এসে শেষ হয়ে গেছে, এই এত দূরে হচ্ছে তোমার বি, কোশ্চেনে গিভেন আছে এটা, ফ্ল্যাঞ্জ উইডথ বি দেয়া আছে। এবার হচ্ছে ওয়েবের ডেপথ দেয়া আছে, ডেপথ আর হাইট কিন্তু একই কথা। এই ওয়েবের ডেপথটা দেয়া আছে, দেখো এটাও সেন্টার থেকে সেন্টার, এই সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত, ফেস পর্যন্ত কিন্তু যায় না।
এটা দিয়ে আছে এইচ দিয়ে আছে। বের করতে বলছে কি শিয়ার সেন্টারের পজিশনটা বের করতে গেলে E is equal to এত, E is equal to B divided by 2 plus H by 3B, এটা বের করতে বলছে। তাহলে E জিনিসটা কি কেউ কি বলতে পারবা? হোয়াট ইজ E? শিয়ার সেন্টার। E হচ্ছে একটা ডিস্টেন্স। তার মানে কি বুঝছো? যেমন আমি এখানে ইটা দেখাইছি কোথায়, দেখো ফিগারে এখানে। স্যার শিয়ার সেন্টার থেকে আমার হচ্ছে সেন্টারের দূরত্ব। আমি বলি এই জায়গায় ইটা দেয়া হয়েছে, তাহলে সোজা কথা তোমার ওয়েব থেকে, ওয়েবের সেন্টার থেকে কত দূর ডিস্টেন্স তুমি ডানে বা বামে গেলে শেয়ার সেন্টারটা পাবা। কারণ একটা পয়েন্টকে তো তুমি লোকেট করতে পারবে না, তুমি এটা বলতে পারবা এই বরাবর সামনের দিকে 10 হাত গেলেই তুমি ওই পয়েন্টটা পাবা। তাহলে 10 হাত দিয়ে তুমি পয়েন্টটাকে বোঝাচ্ছ, তাহলে 10 হাতটা কি একটা পয়েন্টের ভ্যালু নাকি ডিস্টেন্স? ডিস্টেন্স। 10 হাতটা কিন্তু ডিস্টেন্স। তাহলে একটা পয়েন্টকে লোকেট করতে গেলে তোমাকে ডিস্টেন্সের মাধ্যমে কিন্তু লোকেট করতে হবে। তাহলে আসলে শিয়ার সেন্টার বের করতে বলা মানে একটা ডিস্টেন্সের ভ্যালু বের করে কোন পয়েন্ট সেটাকে আইডেন্টিফাই করতে হয়। যদিও শিয়ার সেন্টারেই বের করতে বলছে, শিয়ার সেন্টারটা একটা পয়েন্ট, সেটা তো কোনো ইউনিট থাকার কথা না, কিন্তু আমাদের এখানে ডিস্টেন্সের ইউনিট আসবে। কেন আসবে সেটা আমি বুঝাইলাম। কারণ তুমি একটা রেফারেন্স পয়েন্ট থেকে কত দূর ডানে বা কত দূর বামে বা কত দূর উত্তরে কত দূর দক্ষিণে এগুলো না বললে, ডিরেকশন এবং ডিস্টেন্স না বললে কিন্তু তুমি ওই পয়েন্টে যাইতে পারবা না। ঠিক আছে, এখন আসো শিয়ার ফ্লো এর বেসিকটা বলি। এটা ধরো সি সেকশন। সি সেকশনে ফোর্সটা কিভাবে কাজ করছে? ভার্টিক্যাল ফোর্স ডাউনওয়ার্ড কাজ করছে। ভার্টিক্যাল ফোর্স ডাউনওয়ার্ড কাজ করছে না? ভার্টিক্যাল ফোর্স মানে জি, স্যার। শিয়ার ফোর্সটা Yes, sir. ডাউনওয়ার্ড কাজ করছে। তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে কাজ করবে? স্যার ভার্টিক্যালি আপওয়ার্ড। আপওয়ার্ড কাজ করবে। তাহলে আমাদের এই সি সেকশনের শিয়ার ফ্লোটা আমি রিঅ্যাকশন হিসেবে আঁকতে চাচ্ছি। যদি রিঅ্যাকশন হিসেবে আঁকি তাহলে কোন পয়েন্ট থেকে শুরু করব সেটা ডিপেন্ড করবে যে পয়েন্টটা এনভায়রনমেন্টের সাথে এক্সপোজড অবস্থায় বেশি আছে। তাহলে কোন পয়েন্টটা বাতাসের সাথে বা এনভায়রনমেন্টের সাথে এক্সপোজ ভাবে আছে বা বাতাসের সাথে টাচ করে আছে, কোন পয়েন্টটা স্যার ওই সবচেয়ে বেশি? ফ্লেঞ্জের ডান সাইড গুলো। ফ্ল্যাঞ্জের ডান সাইড গুলো সবাই ক্লিয়ার কিনা দেখো। যদি না বুঝে থাকো তাহলে আমি আবার বলেন স্যার। আবার এক্সপ্লেইন করতেছি। সে বললো যে ফ্ল্যাঞ্জের ডাউন সাইড গুলো, ধরো আমি ফ্ল্যাঞ্জের ডাউন সাইড আমি জানি না, ঠিক আছে? তাহলে আমি আবার সি সেকশনটা আঁকলাম। এই জিনিসটা খেয়াল করবে, এই জিনিসটা বুঝতে পারলে এই চ্যাপ্টারের অঙ্ক ইজি। মোটামুটি আমি 50% এর মতো শেষ করছি, এটা শেষ করলে 60% হয়ে যাবে, তাহলে আশা করি পারবা। এরপরে ক্যালকুলেশন বুঝতে পারলেই। এখন দেখো আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি, এই পয়েন্টের ডান পাশে কি ম্যাটেরিয়াল আছে? মানে মেম্বারটা কি কন্টিনিউ করছে নাকি করে নাই সেটাই জানতে করছে। তাহলে এদিকে কিন্তু এনভায়রনমেন্টের সাথে কন্টাক্টে নাই সে, ডান পাশে এনভায়রনমেন্টের সাথে কন্টাক্টে নাই, মানে ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালের সাথে কন্টাক্টে আছে, বাতাসের সাথে কন্টাক্টে নাই। আর বাম পাশে নাই স্যার। মানে বাতাসের সাথে কন্টাক্টে আছে, আর নিচের দিকে বাতাসের সাথে কন্টাক্টে আছে, আর উপরের দিকে বাতাসের সাথে কন্টাক্টে নাই। তাহলে কয়টা সাইড বাতাসের সাথে কন্টাক্টে আছে? দুইটা স্যার। দুইটা। এখন দেখো তুমি যদি পয়েন্টটা এখানে নাও তাহলে কয়টা জায়গায় বাতাসের সাথে কন্টাক্টে আছে বলো দেখি, বা ইয়ারের সাথে? কোন কোন? স্যার ডান সাইড এবং বাম সাইডে। কি বাতাসের সাথে কানেক্টেড নাকি কানেক্টেড না? কানেক্টেড। কানেক্টেড মানে বাতাসের সাথে এক্সপোজ ভাবে আছে। এখানে হইলে দুইটা সাইড স্যার, উপরে আর নিচে। উপরে আর নিচে। আর এখানে হইলে স্যার তিনটা সাইড। তাহলে এটাই সবচেয়ে বেশি এক্সপোজ ভাবে আছে। আরো একটা পয়েন্ট আছে এই ক্রস সেকশনের উপর, সেটা কোন জায়গায় বলো দেখি এই ধরনের? স্যার একদম নিচে, ওইটা মানে বরাবর নিচে। বরাবর নিচে মানে এইখানে। তাহলে যেহেতু ফোর্সটা উপর থেকে নিচে কাজ করছে,
তাহলে রিঅ্যাকশনটা নিচ থেকে উপরে কাজ করবে, তাহলে কোন জায়গা থেকে শুরু হবে? স্যার নিচে। নিচের পয়েন্টটা থেকে শুরু হবে। আমি জানছিলাম এই দুইটার মধ্যে একটা স্টার্টিং পয়েন্ট হবে, একটা এন্ড পয়েন্ট হবে, কিন্তু কোনটা স্টার্টিং কোনটা এন্ড পয়েন্ট জানতাম না এতক্ষণ। এখন সেটাও জানা হয়ে গেছে। সেটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? ভার্টিক্যাল শিয়ার ফোর্সটা আমি জানি উপর থেকে নিচের দিকে কাজ করবে, সেজন্য আমাদের রিঅ্যাকশন শিয়ার স্ট্রেসটা নিচ থেকে উপরের দিকেই প্রোভাইড করতে হবে। তাহলে যাত্রা শুরু হবে কোন কোন পাশ থেকে? এখান থেকে। এটা সবাই বুঝছো কিনা দেখো, এত দূর যাত্রা এই পাশ থেকে শুরু করতে হবে, এবং কেন শুরু করতে হচ্ছে, ঠিক আছে? স্যার জি স্যার। রিঅ্যাকশনের এইটা স্যার আমাদের বাতাসের সাথে সম্পর্ক কেন? বাতাসের সাথে সম্পর্ক হচ্ছে শিয়ার স্ট্রেস বা শিয়ার ফ্লোটা যদি এক্সপোজ, সবচেয়ে বেশি এক্সপোজ পজিশনে শিয়ার ফ্লো এর ভ্যালুটা 0 হয়। যাত্রা শুরু করতে হয় তো 0 থেকে। যেমন তুমি ডান দিকে যদি 1 গজ যাও, তাহলে কোঅর্ডিনেট সিস্টেমে 1 গজ দেখাইতে গেলে ফার্স্টে তোমাকে অরিজিনটা বসাইতে হবে না? জি স্যার। তাহলে অলওয়েজ কিন্তু রেফারেন্স কিন্তু অরিজিন থেকে তুমি কত দূর গেছো এটা চিন্তা করা হবে। তুমি যদি বলো তুমি এই জায়গা থেকে 1 মিটার ডানে গেছো, তাহলে ধরা হবে তুমি যে জায়গা থেকে 1 মিটার গেছো সেটা কিন্তু অরিজিন। একইভাবে যে জায়গায় 0, অলওয়েজ ক্যালকুলেশন কিন্তু ওখান থেকে শুরু হয়। যে জায়গায় এক্সপোজ বেশি বা 3 জায়গায় এক্সপোজ, শুধু এক জায়গায় খালি এক্সপোজ থাকবে না, সেই জায়গায় 0। আস্তে 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 যত ভিতরের দিকে আসতে থাকবে শেয়ার ফ্লো এর ভ্যালু বাড়তে থাকবে। আবার আস্তে আস্তে এদিকে উঠতে উঠতে নিউট্রাল এক্সিসে ম্যাক্সিমাম হবে, তারপর আবার কমা শুরু করবে, আবার কমলো, আরো কমতে 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 এখানে এসে আবার 0 হয়ে যাবে। মানে 0 থেকে শুরু হয়ে 0 গিয়ে শেষ হবে। বুঝতে পারছো? জি স্যার। এবার আমি একে একে দেখাই তোমাদের। এটা ধরো সি সেকশন, আমি একটু থিকনেসটা বড় করে রাখতেছি কারণ ভিতরে আমি শিয়ার ফ্লো গুলা, কোন পাশ থেকে শুরু হবে শিয়ার ফ্লো? এখান থেকে শুরু হবে। কোন দিকে যাবে? এখান থেকে উপরে যাইতে গেলে ফার্স্টে কোন দিকে যাবে? স্যার বাই। স্যার বামে। ফার্স্টে বামে যাবে। শিয়ার ফ্লো কিন্তু অনেকগুলো তীর চিহ্ন হয়, শিয়ার ফোর্সে একটা তীর চিহ্ন হয়, মানে ফোর্সে একটা তীর চিহ্ন হয়। এভাবে উপরের দিকে উঠলো, তারপরে এখানে আসার পরে সেটা কোন দিকে যাবে? ডানে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে একটা জিনিস দেখো, এইটা আসছে কিসের জন্য? শিয়ার ফ্লোটা তৈরি হয়েছে কিসের জন্য? শিয়ার ফোর্সের জন্য, রিঅ্যাকশন ফোর্সের জন্য। শিয়ার ফোর্সের জন্য। শিয়ার ফোর্স আছে বলেই কিন্তু রিঅ্যাকশনটা তৈরি হয়েছে। জি স্যার। তাহলে শিয়ার ফোর্সটা আমি জানতাম এই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক বলে। শিয়ার ফোর্সটা হয়তো এই পয়েন্টে থাকবে, অথবা এই পয়েন্টে থাকবে, অথবা এই পয়েন্টে থাকবে, অথবা এই পয়েন্টে থাকবে। আমি বামে 2টা পয়েন্ট ধরলাম, ডানে 2টা পয়েন্ট ধরলাম, এজিউম করলাম আর কি, যে কোনো দিকে হইতে পারে। তোমরা চাইলে ডান দিকেও ধরতে পারো, আমি এখানে বাম দিকে ধরছি। কেন বাম দিকে ধরছি এবং বাম দিকে ফোর্স থাকলে কিভাবে আমরা প্রোভাইড করব সেটা আমি পরে বলতেছি। তাহলে তোমরা চাইলে ডান দিকেও ধরতে পারো, আমি এখানে বাম দিকে কেন ধরছি আমি পরে এক্সপ্লেইন করবো। আপাতত জেনে রাখো আমি বাম দিকে এজিউম করলাম, কেন এজিউম করছি আমি পরে আসতেছি। তাহলে দেখো এখানে যে ছোট ছোট তীর চিহ্ন 2টা আছে, সেগুলো কিসের ভ্যালু? তীর চিহ্নগুলো শিয়ার ফ্লো। শিয়ার ফ্লো। শিয়ার ফ্লো থেকে আমাদের কি বের করতে হবে? ফার্স্ট স্টেপে মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল, তারপরে ফোর্স। মোমেন্ট অফ এরিয়া, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া ছিল, তারপরে শিয়ার ফ্লো ছিল, তারপরে ফোর্স ছিল। তাহলে এই শিয়ার ফ্লো গুলোকে আমাকে ফোর্সে কনভার্ট করে নিতে হবে। এই দেখো এই ফ্লোটার থেকে ফোর্স আসলে কোন ডিরেকশনে ফোর্সটা আসবে? শিয়ার ফ্লো যেদিকে কাজ করতেছে সেদিকেই হবে। শিয়ার ফ্লোটা কাজ করতেছিল কোন দিকে? নিচ থেকে শুরু হয়েছে যেখানে আর কি, কোন দিকে কাজ করতেছিল শিয়ার ফ্লোটা? স্যার বাম, ডান থেকে বামে। মানে বামে কাজ করতেছিল। তাহলে এখানে যে ফোর্সটা হবে সেটাও কাজ করবে বামে, এবং সেটাকে আমি F1 দিলাম। আর এটাতে ফোর্স কোন দিকে কাজ করবে? ওয়েবটাতে স্যার আপওয়ার্ড। আপওয়ার্ড কাজ করবে। সেটার ভ্যালু আমি F2 এজিউম করলাম।
তখন কিন্তু একটা তীর চিহ্ন দিবা, আর এখানেও এটার ভ্যালু কত হবে, F3 দিলাম। এগুলো হচ্ছে রিঅ্যাকশন, এগুলো তৈরি হয়েছে কেন, ভি একটা ফোর্স ভার্টিক্যালি ছিল বলে। তাহলে আমাকে বলো এখানে সামেশন অফ এফ করলে কি হয়? স্যার F3 minus F1 is equals to 0. তাহলে F3 আর F1 সেম হয় না? জি স্যার। সমানের ওই পাশে নিয়ে গেলে সেম হয়। আর সামেশন অফ Fy করলে F2 is equals to 0. কেন, ভি আছে না? P is equals to Sir, F2. ভি ইজ ইকুয়াল টু F2। সবাই ক্লিয়ার কিনা দেখো। সামেশন অফ Fx করলে F1 আর F3 সেম, আর সামেশন অফ Fx করলে F1 আর F3 সেম, সামেশন অফ Fy করলে ভি আর F2 সেম। সামেশন অফ মোমেন্ট কিন্তু আমরা এখনো ইউজ করি না। সামেশন অফ মোমেন্ট ইউজ করব আমরা এই 5 নাম্বার স্টেপে। ফার্স্ট স্টেপ কি ছিল আমাদের, মোমেন্ট অফ ইনারশিয়া বের করা। সেকেন্ড স্টেপ কি ছিল, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। থার্ড স্টেপ ছিল শিয়ার ফ্লো। ফোর্থ স্টেপ ছিল কি, ফোর্স। ফিফথ স্টেপ কি ছিল, শিয়ার সেন্টার বের করা না? শুনতেছো আমার স্যার কথা? বলেন, শুনতে পাচ্ছি। জি স্যার। আমি যেটা বললাম, তাহলে সামেশন অফ Fx সামেশন অফ Fy করলেই কিন্তু আমরা পাচ্ছি F1 আর F3 সেম, আর ভি আর F2 সেম। কিন্তু ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কিন্তু আরো একটা আছে, সেটা কি, সামেশন অফ মোমেন্ট। Moment is equals to 0. সামেশন অফ মোমেন্ট সেটা আমরা ইউজ করব স্টেপ 5 এ। আপাতত এতদূর জেনে রাখো, স্টেপ 5 এ আসলে আমি মোমেন্টের ইকুয়েশন ইউজ করব। এখন এই দেখো, বলো। স্যার শিয়ার ফ্লোটাকে কি শিয়ার ফোর্সে কনভার্ট করে নিব? শিয়ার ফ্লোটাকে ফোর্সে কনভার্ট করে নেব। এই দেখো কিসের জন্য? আমি সরাসরি ফোর্সে লিখছি, শিয়ার ফ্লোটা দেখাইই নাই। আমি সরাসরি ফোর্সে লিখছি, এবং F1 আর F3 এর ভ্যালু যে সামেশন Fx করে পাইছি সেটাও কিন্তু দেখাই নাই। এখন তোমাদের অঙ্কগুলো ডাইরেক্ট করতে হবে, মানে সামেশন Fx করলে কি হবে, সামেশন Fy করলে কি হবে, সামেশন মোমেন্ট করলে কি হবে, সরাসরি ভ্যালু বসায় দিতে পারতে হবে। আমি তোমাদেরকে যখন 1-2 তে করছিলাম তখনও বলছিলাম জিনিসটা। তোমরা এখন যেটা করতেছো তখন সেটা হবে যে তোমার 20 মিনিটের জন্য অঙ্ক, কিন্তু পরবর্তী সেমিস্টারে উঠে গেলে সেটা করতে হবে 5 মিনিটে, বাকি অঙ্কগুলো করতে হবে 15 মিনিট, মানে ওইটার এক্সটেনশন পার্টটা। অর্থাৎ প্র্যাকটিসটা ওইভাবে করতে হবে বলছিলাম তোমাদের। দেখো এখানে কিন্তু আমি অনেক জিনিসের ডিরেক্ট লিখে দিচ্ছি। এই F3 ইজ ইকুয়াল টু যে F1 আমি কোনো জায়গায় করে দেখাই নাই, এটা সামেশন অফ Fx করলেই মিলে যায়। আর সামেশন অফ Fy করলে ভি আর F2 এই দুটো সেম হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার শিয়ার ফ্লো কি শুধু থিন ওয়ালড সেকশনের জন্য ইউনিফর্ম? ইউনিফর্ম মানে স্যার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড? না, এটা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, এটা আমি ডিরেকশন দেখাইছি শুধু কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমি আচ্ছা বলি স্যার। যদি ফ্লো এর তুমি ডায়াগ্রামটা আঁকো, ডায়াগ্রামটা কি ধরনের হবে দেখো, ডায়াগ্রাম হবে এ ধরনের, এখানে 0 আর এই নিচের এখানে 0। ডায়াগ্রাম হবে এরকম, এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ হবে, এখানেও একটা ট্রায়াঙ্গুলার শেপ হবে, আর এই ভার্টিক্যালটাতে প্যারাবোলিক শেপ হবে। এই সি সেকশনের শেয়ার ফ্লো এর ডায়াগ্রাম কিন্তু এইটা, যে ডায়াগ্রামটা এঁকে দেওয়া হইল। ভার্টিক্যাল বরাবর গেলে যে সেটা প্যারাবোলিক হয় সেটা কিন্তু শিয়ার স্ট্রেসেই তোমরা প্রমাণ করে আসছো। শিয়ার ফোর্স ইন্টেন্সিটি ভ্যারাইজ ফ্রম টপ টু বটম, দ্য ইকুয়েশন উইল বি প্যারাবোলিক ইকুয়েশন। যখন আমরা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন বলো, ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন বলো, এগুলোর জন্য শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামটা আঁকছিলাম, শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন আঁকছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম ওয়াই এক্সিস বরাবর বা হাইট বরাবর এটা প্যারালাল, সরি হাইট বরাবর প্যারাবোলিক হয়। দেখো হাইট বরাবর প্যারাবোলিক, আর উইথ বরাবর হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে একটা স্লোপ মেনটেইন করে লিনিয়ার, মানে ট্রায়াঙ্গুলার ফরমেশনে হবে।
এটা কিন্তু শিয়ার ফ্লো এর ডায়াগ্রাম। শিয়ার ফ্লো এর ডায়াগ্রাম তোমাদের লাগবে না, সেজন্যই আমি দেখাই নাই ফার্স্টে। তোমরা যেহেতু কোয়েশ্চেনটা করলা আমি আনসার দেওয়ার জন্য দেখাইলাম। তাহলে শিয়ার ফ্লো এর ডিরেকশনটা আমি তীর চিহ্ন দিয়ে দেখাইছি। এখানে কিন্তু আসলে এটা ইউডিএল না বা ইউনিফর্ম কোনো জিনিস না, অনলি ডিরেকশন দেখাইছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখো অঙ্কের স্টেপ শুরু করি আমি। অঙ্কের স্টেপের মধ্যে ফার্স্টে আসছে আই এর ভ্যালু বের করা। তাহলে ফার্স্টে অলওয়েজ মনে রাখবা ওয়েবের আইটা আগে বের করবা। সবচেয়ে ওয়েবের আইটা কত? ওয়েবের জন্য উইডটা কত? বাই 12 ps কিউব ডিভাইডেড বাই 12। ঠিক আছে, সব জায়গায় কিন্তু ইউনিফর্ম থিকনেস, মানে থিকনেসটা সব জায়গায় সেম। মানে এখানেও যেমন থিকনেসটা টি, এখানেও থিকনেসটা টি, এবং নিচেও থিকনেসটা টি, সব জায়গায় টি। এটাই বলছে কিন্তু এই দেখো কোশ্চেনে বলে দিছে ইউনিফর্ম থিকনেস, মানে সব জায়গায় থিকনেসটা সেম। তাহলে টি ইন্টু এস কিউব ডিভাইডেড বাই 12 হচ্ছে ওয়েবের মোমেন্ট অফ ইনার্শিয়া। এডি স্কয়ার কি করা লাগবে নাকি লাগবে না ওয়েবের জন্য? স্যার লাগবে না, কারণ ওটা স্যার সেন্ট্রয়েডাল এক্সিসেই আছে। সেন্ট্রয়েডাল এক্সিসে আছে, মানে ডি এর ভ্যালুটা 0। এইবার আসো উপরেরটা আর নিচেরটা বের করব। উপরেরটা করলে বিএস কিউব বাই 12 কত আসে স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো? স্যার যে এইচটা নেওয়া হয়েছে না স্যার, ওটা তো স্যার সেন্ট্রয়েড থেকে আরেকটা সেন্ট্রয়েডের দূরত্ব। আমরা তো স্যার নরমালি সেকশনটা নিতাম অন্যভাবে। তুমি দেখো এখানে আসলে কোন কনসেপ্টে করা হয়েছে। তুমি সেন্টার টু সেন্টার পর্যন্ত নেওয়া মানে তুমি এত দূর ডিস্টেন্স ধরলা, তাহলে উপরে আর নিচে কিছু ডিস্টেন্স বাকি গেল না? জি স্যার। তারপরে যখন তুমি এই হরাইজন্টালটা নিবে তখন কত দূর পর্যন্ত নিচ্ছ? স্যার ওইটারও সেন্টারটাকে ইয়া করুন। সেন্টার পর্যন্ত না? তাহলে এই জায়গাটা ডাবল আসতেছে না, দেখতেছো? জি স্যার। এই জায়গাটা ডাবল আসা মানে এই জায়গাটা বাদ পড়তেছিল, মানে এই জায়গায় বাদ পড়তেছিল যে সেটা এখানে ওভারল্যাপ করে গেছে, একই জিনিস আসলে। মানে তুমি অলওয়েজ সেন্টার টু সেন্টার হিসাব করে এই অঙ্কটা করে যাবে, মানে সেন্টার টু সেন্টার দেয়া মানে পুরোটা দেয়া, এটা অ্যাজিউম করে যাবে। স্যার এটা কি এই মানে চ্যাপ্টারের জন্য? সেটা হচ্ছে থিন ওয়াল থাকলে জেনারেলি সেন্টার টু সেন্টার করতে হয়, তাহলে এই চ্যাপ্টারের জন্য হিসেবেও মনে রাখতে পারো। তাহলে এটার জন্য উপরেরটার জন্য বিএস কিউব বাই 12 এর ভ্যালু কত হবে, মানে কত লিখবা? স্যার উল্টাটা। কত? বি ইনটু উইডটা তো বি ইনটু কত? তার বিটি কিউব বাই 12 বিটি কিউব বাই 12, বি ইনটু টি কিউব ডিভাইডেড বাই 12। এখানে টিটা হচ্ছে হাইট, তাহলে বি ইনটু টি কিউব ডিভাইডেড বাই 12। তাহলে আমাকে বলে টি এর ভ্যালুটা 0.01 টাইপের ধরতে বলছিলাম, মানে খুবই ক্ষুদ্র ডিস্টেন্স। তাহলে টি কিউব করলে কত হয়? স্যার 0 আরো কাছে টেন্স টু 0। ট্যাঙ্কস টু 0 হয়ে যাবে। তাহলে বিটি কিউব বাই 12 কিন্তু আমাদের করা লাগবে না। সেটা কিন্তু আমি তোমাদের কম্পোজিট বিমে পড়াইছি। জি স্যার। কম্পোজিট বিমে পড়ানো হয়েছিল। ওই স্টিলের রডকে যখন ট্রান্সফার করে ফেলছি আমরা, তখন একটা ছোট্ট হাইটের অবজেক্ট পাওয়া যেত। সে হাইটকে যদি কিউব করে তাহলে ট্যাঙ্কস টু 0, সেজন্য আমরা বাদ দিতাম। বাট এডিএস স্কয়ার কিন্তু করতে হবে, এটাতে কিন্তু এডিএস স্কয়ার আছে। এডিএস স্কয়ার এর ভ্যালু বলো, এটার এরিয়া কত? স্যার বি ইনটু টি। বি ইনটু টি। আর ডি এর ভ্যালু কত? মানে নিউট্রাল এক্সিস থেকে ওইটার সেন্ট্রয়েড পর্যন্ত এইচ বাই 2। h/2 সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স কিন্তু এমনিই দেয়া আছে, অতএব কোনো জিনিস বাদ দিয়ে বা গুণ দিয়ে বের করার দরকার নেই, শুধু 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে, মানে অর্ধেকটা নিলে হয়ে যাচ্ছে h/2 হোল স্কয়ার। এই দেখো বি ইনটু স্যার একটা কোশ্চেন ছিল স্যার। একটু বি ইনটু টি হচ্ছে এরিয়া, আর h/2 হচ্ছে তোমার সেন্ট্রয়েডাল ডিসটেন্স। এরকম উপরে একটা আছে নিচে একটা আছে, সেজন্য 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে। তারপরে এটা যোগ করে এই জায়গায় আলাদা করে লিখছি। এবার বল। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমাদের তো এখানে স্যার ফিগার থেকে আমি দেখতেছি যে স্যার সেন্ট্রয়েড থেকে সেন্ট্রয়েডের ইয়াটা হচ্ছে এইচ, কিন্তু স্যার ওখানে লেখা আছে ওয়েব ডেপথ হচ্ছে স্যার এইচ, এই জন্য স্যার বলতেছি। আমি তো ফার্স্টেই বললাম এটা থিন ওয়াল সেহেতু তোমাকে সেন্টার টু ডিস্টেন্স দেওয়া আছে, মানে তোমাকে ধরে নিতে হবে যে এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এই দেওয়া আছে জি স্যার। থিন ওয়াল হওয়ার কারণে, এবং শেয়ার সেন্টার থিন ওয়ালে হয় সেজন্য। থিন ওয়ালও কিন্তু উল্লেখ নাই কোয়েশ্চেন, শেয়ার সেন্টার বের করতে বলছে বলে থিন ওয়াল হবে, আবার থিন ওয়াল হয়েছে বলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরপরে দেখো এটা খালি এটা গুণ করে আলাদা করে লিখছে, আর কোনো কিছু না, মানে গুণ করে গুণফলটা এভাবে করছে, আর টি ইন্টু এস কিউব ডিভাইডেড বাই 12 এটা আগে থেকেই ছিল, যেভাবে ছিল এভাবে রেখে দিচ্ছে, মানে দুটো যোগ আকারে লিখছে।
এবার হচ্ছে কিউ এর ভ্যালু। এই কিউ এর ভ্যালু বের করা থেকে একটু ট্রিকি, এটা বুঝতে পারলে এই অঙ্কগুলো একদম ইজি। দেখো কিউ এর ভ্যালু বের করতে গেলে কোনখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু হয়েছে না, এখান থেকে শিয়ার ফ্লোটা এখান থেকে শুরু হয়েছে তো, জি স্যার। তাহলে সেখান থেকে একটা ক্ষুদ্র এরিয়া নিবা, এত দূরে নিতে পারো, চাইলে এত দূরে নিতে পারো, তোমার বোঝার সুবিধার জন্য আর কি। তবে শুরুটা হবে এখান থেকে, শেষ হবে কোন জায়গায় বলতে পারবা, বা আর কোন রেঞ্জ আকারে বলতে পারবা, কত দূর পর্যন্ত তুমি, কত দূরে গিয়ে তুমি শেষ করতে পারবা, ম্যাক্সিমাম কত দূরে, মিনিমাম কত দূরে? স্যার বি এর থেকে কম হইতে হবে এক্স এর বি ভ্যালুটা, এর সমান বা কম, স্যার। আর আর জিরো থেকে বেশি হইতে হবে, জিরোর অথবা সমান বা জিরোর তার সমান। বেশি, জিরোর সমান বা তার বেশি। তাহলে এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে বি, ঠিক আছে? এই এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে বি। তাহলে একটা ক্ষুদ্র এরিয়া আমি নিলাম, সেটার কিউ বের করব। কিউ বের করতে গেলে কি করতে হয়, এরিয়া ইনটু সেন্ট্রয়েডাল ডিসটেন্স। আমাকে এরিয়াটা বল, এরিয়া কত, এই হ্যাশ মার্ক করা জায়গাটার এরিয়া কত? স্যার বি ইন্টু টি। এক্সটি পি ইনটু বি ইনটু কত বললা? স্যার এক্স ইন্টু টি, এক্স ইন্টু এক্স টি। ইনটু টি, বি হবে না কিন্তু, এক্স ইনটু টি। তারপরে সেন্ট্রয়েডাল ডিসটেন্স বল, মানে আমার বাঁকা হচ্ছে এখান থেকে এত দূর, মাঝখান পর্যন্ত কত? h/2 স্যার। h/2। সবাই ক্লিয়ার কিনা দেখ। স্যার কিউ এর ভ্যালুটা একটু আরেকবার বলেন স্যার, বুঝি নাই স্যার। এরিয়া ইনটু সেন্ট্রয়েডাল ডিসটেন্স। আমি কিউ এর ভ্যালু কিন্তু অনেকবার আলোচনা করছি, তোমরা আগের ভিডিওগুলো মনে হয় দেখতেছো না, সে কারণে বুঝতেছো না। কিউ এর ভ্যালুর উপরেই কিন্তু আমার আগের চ্যাপ্টার পুরা কিউ এর ভ্যালু বারবার বলতে 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 অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তোমরা এই চ্যাপ্টারে এসে আবার কিউ এর ভ্যালু জিজ্ঞেস করতেছো। আচ্ছা তবু আমি বলে দিচ্ছি, তো খেয়াল করো। কিউ হচ্ছে এরিয়া ইনটু সেন্ট্রয়েডাল ডিসটেন্স। এখানে যে ক্ষুদ্র এরিয়া নিয়েছি সেটার এরিয়া ইনটু সেন্ট্রয়েডাল ডিসটেন্স। সেটার এই ডাইমেনশনটা ছিল এক্স, এটা আমি এখানে অ্যাজিউম করছিলাম। তুমি চাইলে পিও অ্যাজিউম করতে পারো, মানে যে কোনো একটা ভেরিয়েবল অ্যাজিউম করবে অলওয়েজ। তাহলে এটা গেল এক্স, আর এটার থিকনেসটা কত? থিকনেস ছিল টি, কোশ্চেনে গিভেন ছিল ইউনিফর্ম থিকনেস। তাহলে এরিয়াটা হবে কত? এক্স ইনটু টি, মানে টি এক্স অথবা এক্স টি। এবার হচ্ছে সেন্ট্রয়েডাল ডিসটেন্স ফ্রম নিউট্রাল এক্সিস। এটার সেন্ট্রয়েড হচ্ছে এটার মাঝখানে, আর নিউট্রাল এক্সিস হচ্ছে ফুল সেকশনের মাঝখানে। তাহলে এই মাঝখানের সেকশন থেকে এই সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্সটা কত? h/2। টোটাল ডিসটেন্স দেওয়া ছিল h, তাহলে h/2 না, অর্ধেক না, এই সেই h/2 ডিসটেন্সটাই এখানে আসে, মানে এরিয়া ইনটু সেন্ট্রয়েডাল ডিসটেন্স। ঠিক আছে? জি স্যার। তাহলে সেখান থেকে আমরা পাবো কিউ ইজ ইকুয়াল টু কত? টি এইচ এক্স ডিভাইডেড বাই 2। টিটা আগে যদি লিখি, এইচটা যদি তারপরে লিখি, এক্সটা যদি একদম লাস্টে লিখি, তাহলে টি এইচ এক্স ডিভাইডেড বাই 2 অথবা এক্স টি এইচ ডিভাইডেড বাই 2, সেটাই কিন্তু লেখা হয়েছে কিউ এর ভ্যালু। এবং এক্স এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত হইতে পারে? 0 থেকে বি এর ভিতরে যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? এতদূর ক্লিয়ার কিনা দেখো। ক্যাপিটাল কি, মানে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। তারপর আমাদের কিন্তু শেয়ার ফ্লো বের করতে হবে, তারপর এফ বের করতে হবে। শেয়ার ফ্লো আর এফ পর্যন্ত হচ্ছে ক্লিয়ার করলে তোমার 80% অঙ্ক শেষ। এবার আসো শেয়ার ফ্লো। শেয়ার ফ্লো হচ্ছে ফর্মুলা কি, ভি কিউ ডিভাইডেড বাই আই। ভি এর ভ্যালু অলওয়েজ রেখে দিবে যা দিয়ে আছে, কোশ্চেনে যদি দেওয়া না থাকে ভি ভি আকারেই থাকবে, এই ভি ভি আকারে রেখে দিলাম। কিউ এর ভ্যালু কিছুক্ষণ আগে বের করছে, এই কিউ এর ভ্যালু কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে এই কিউবের এখানে বসাই দিলাম। ঠিক আছে? আই কত? আইও কিছুক্ষণ আগে বের করছে, এটা এই পাশে এনে এই পাশে বসাই দিলাম। তাহলে ফর্মুলাতে খালি বসাইছে, আর কোনো কিছুই না। বসানোর পরে ডান পাশের তুমি যদি লসাগু গসাগু করে ভাগ থাকবে সেটাকে গুণ দিয়ে ক্যান্সেল আউট করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ভি ইন্টু 6x ডিভাইডেড বাই এইচ স্কয়ার প্লাস 6b8। বুঝতে পারছো কিনা দেখ? জি স্যার। তাহলে এখান থেকে আমরা কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার কিউ থেকে আমাদের বের করতে হবে ফোর্স। ফোর্স কোনটা বের করবা? স্যার যেহেতু F1
যেহেতু কিউটা বের করছি আমি এই ক্ষুদ্র ডিস্টেন্স এক্স এর জন্য, এই এক্স বরাবর কি কাজ করছে, F1 কাজ করছে, অতএব F1 এ বের করতে পারবো, এটা থেকে অন্য কোনো কিছু বের করতে পারবো না। তাহলে F1 কি হবে, পার ইউনিট লেন্থে যে ফোর্সটা ছিল সেটা ছিল শিয়ার ফ্লো। তাহলে শিয়ার ফ্লো কে কি দিয়ে গুণ করলে তুমি শিয়ার ফোর্স পাবা? স্যার লেন্থ দিয়ে। লেন্থ দিয়ে। তাহলে এখানে লেন্থটাই তো হচ্ছে ক্ষুদ্র ডিস্টেন্স, এই এফ বরাবর লেন্থ না এই এক্সটা। স্যার তাহলে এই ডিএক্স দিয়ে গুণ দিয়ে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে এক্স এর লোয়ার লিমিট কত, 0, 0 আর আপার লিমিট কত ছিল? বি স্যার। আপার লিমিট ছিল বি। তাহলে উপরের ক্রাইটেরিয়াটা কেন লিখলাম বুঝতে পারতেছো কিনা দেখো, ইন্টিগ্রেশন করার সময় তোমাদের এটাই হেল্প করবে লিমিট বসানোর সময়। আর তোমরা যদি না লিখেও মনে রাখতে পারো যে কোনটা কোন দিকে হবে, তাহলে তো তোমাদের লেখার দরকার নেই। ঠিক আছে, এরপরে স্যার শিয়ার ফ্লো থেকে ফোর্স বের করার ইয়াটা আরেকবার বলবেন? শিয়ার ফ্লো ছিল পার ইউনিট লেন্থে যে শিয়ার ফোর্স, তাহলে শিয়ার ফোর্স ডিভাইডেড বাই লেন্থ হচ্ছে শিয়ার ফ্লো। শিয়ার ফ্লো হচ্ছে শিয়ার ফোর্স ডিভাইডেড বাই লেন্থ। ঠিক আছে, জি স্যার। শিয়ার ফোর্স হচ্ছে শিয়ার ফ্লো হচ্ছে শিয়ার ফোর্স ডিভাইডেড বাই লেন্থ। তাহলে শিয়ার ফোর্স পাইতে গেলে শিয়ার ফ্লো ইনটু লেন্থ করা লাগতেছে না? জি স্যার। এখানে লেন্থটা ছিল এক্স এর পরে একটা ক্ষুদ্র ডিস্টেন্স ডিএক্স, এই এত দূর একটা ডিস্টেন্স এক্স এর পরে, এটা আরো একটা ক্ষুদ্র ডিস্টেন্স এত দূর হলো ডিএক্স। তাহলে সেই হিসেবে যদি আমরা করি কিউ ইন্টু ডিএক্স হইল, এবং এক্স এর যেহেতু ডিএক্স এর মধ্যে যেটা থাকবে সেটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং সেটার সাপেক্ষেই তোমাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাহলে লিমিট বসাইতে হবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 0 আর এক্স এর আপার লিমিট হচ্ছে কত, বি। এই বি বি। সেজন্য 0 লোয়ার লিমিট, বি হচ্ছে আপার লিমিট। এখন দেখো এই কিউ এর ভ্যালুটা আমি কিছুক্ষণ আগে বের করে রাখছিলাম, এই কিউ এর ভ্যালুটাই আমি এখানে বসাই দিলাম। কিউ ইন্টু ডিএক্স ছিল, এখন এটা ইন্টু ডিএক্স হয়ে গেছে। এখন দেখো এটাকে কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে ভি ডিভাইডেড বাই এইচ স্কয়ার প্লাস 6b এইচ ইন্টু 6, এই ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু না? জি স্যার। তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসতে পারে না? জি স্যার। বাইরে চলে আসলো। তাহলে ভিতরে কি থাকতেছে, ভিতরে কি স্যার থাকবে, এক্স ডিএক্স। এক্স ডিএক্স। এক্স কে ইন্টিগ্রেশন করলে কি এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার বাই 2। এক্স স্কয়ার বাই 2। এবার আপার লিমিট বসাইলে সেটাতে বি স্কয়ার বাই 2 হবে, মাইনাস লোয়ার লিমিট বসাইলে 0 স্কয়ার বাই 2 হবে, মানে 0ই আসবে। তাহলে বি স্কয়ার বাই 2 আসবে, বি স্কয়ার বাই 2 টাই বসাই দেওয়া ইন্টিগ্রেশন সরাসরি। বুঝতে পারছো, মানে নরমাল ইন্টিগ্রেশন এখানে, আর কোনো কিছুই না। এখানে 2 আর 6 ক্যান্সেল আউট হয়ে 3 হয়ে গেছে, আর কোনো কিছুই করা হয়নি। তুমি চাইলে 6 সেকারও রেখে দিতে পারো, বা তোমরা চাইলে 6 সেকারও রেখে দিতে পারো। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখন আমি তোমাদেরকে এক্সপ্লেইন করার ট্রাই করব কেন আমি এটা বামে দিলাম। তারপরে আরেকটা অপশন বাকি আছে, এই বামে আমি দিব কিভাবে সেটা, এটা এই অঙ্ক শেষ হইতে হইতেই আমার ক্লিয়ার হয়ে যাবে। তার আগে দেখি আমি এখানে আমি বলছিলাম স্টেপ 5 এ গিয়ে আমি কিসের ইকুয়েশন ইউজ করব, স্টেপ 4 পর্যন্ত কিন্তু শেষ। স্টেপ 5 এ গিয়ে আমি কিসের ইকুয়েশন ইউজ করব বলছিলাম, মোমেন্টের স্যার। মোমেন্টের ইকুয়েশন ইউজ করব। তাহলে এখানে এসে আমাকে মোমেন্টের ইকুয়েশন ইউজ করতে হবে। এখন মোমেন্টের ইকুয়েশন বের করতে গেলে আগে দেখতে হবে কোন পয়েন্টের সাপেক্ষে তুমি মোমেন্টটা নিবা। যেমন দেখো, তুমি যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা নাও তাহলে F1 ইনটু কত, সরি এই পয়েন্টের সাপেক্ষে নাও F1 ইনটু কত বলতে পারবা? স্যার F1 ইনটু h/2। F1 ইনটু h/2, তো খেয়াল করো বলো। স্যার কোনো ইয়া হবে না স্যার, ইয়া মানে 0 হবে স্যার। স্যার 0। অবশ্যই F1 ইনটু 0। কেন, তুমি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছ এবং ফোর্সটাও কিন্তু ধরো এখানে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, হরাইজন্টালি কাজ করতেছে। তাহলে এই পয়েন্ট
এই পয়েন্ট আর এই পয়েন্টের কোন ধরনের ডিস্টেন্স নিতে হবে, ভার্টিক্যাল ডিস্টেন্স নিতে হইতো, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স নাই, দুটো একই লাইনের উপর অবস্থিত, হরাইজন্টাল লাইনের উপর অবস্থিত বলে তাদের মধ্যে কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স নাই। বুঝতে পারছো? সেজন্য f1 ইন্টু 0 আর f2 ইন্টু কি হবে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে, বি, F2B, f2 ইন্টু b, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। f2 ইন্টু b, f2 ইন্টু b কিন্তু ক্লকওয়াইজ, কারণ তুমি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছ। জি স্যার। তখন ঘড়ির কাঁটাতে 9টা বাজে, তুমি যদি উপরের দিকে টান দাও তাহলে সেটা কিন্তু 10টার দিকে যাবে, তাহলে এই উপরের দিকে এই ফোর্সটার জন্য তোমার হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে f2 ইন্টু কত, বি স্যার। f2 ইন্টু b, তারপরে f3 ইন্টু কত, F3 ইন্টু H, f3 ইন্টু h, আর v ইন্টু কত, স্যার স্যার H/2, v ইন্টু, ভিটা ভার্টিক্যাল ফোর্স হতে ডিস্টেন্স নিতে হবে হরাইজন্টালটা। বুঝতে পারছো? জি স্যার। সেটা হচ্ছে এই ফোর্সটাতে এখানে ভার্টিক্যাল ফোর্সটা দিছি, সেটা আমি দিলাম যে এখান থেকে ই ডিস্টেন্স বামে আছে, কেন বামে সেটা আমি পরে আসতেছি। তাহলে এই পয়েন্ট থেকে টোটাল আমার ডিস্টেন্স নিতে হবে, যেহেতু ভার্টিক্যাল ফোর্স ভি, ডিস্টেন্স নিতে হবে হরাইজন্টাল, তাহলে এই পয়েন্ট থেকে বাম পাশে বি যাইতে হবে ফার্স্টে, তারপরে উপরের দিকে উঠতে হবে, কিন্তু এই উপরের ডিস্টেন্সটা তুমি নিতে পারবে না, অনলি হরাইজন্টাল ডিস্টেন্স নিতে পারবে। তারপরে এখান থেকে এখানে গেল, তাহলে এই দুইটা রোডওয়ের বা এই দুইটা রাস্তার যোগফলটাই হবে ডিস্টেন্স, হরাইজন্টাল ডিস্টেন্স হবে বি প্লাস ই। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো আমি যে এই পয়েন্টে মোমেন্ট নিছিলাম সেটা এই পয়েন্টে না নিয়ে এখন যদি আমি এই পয়েন্টে নিই তাহলে f1 ইন্টু কত, 0 স্যার স্যার। এখন 0, f2 ইন্টু কত, 0, স্যার 0, f3 ইন্টু কত, বি, f3 ইন্টু h, f3 টা হরাইজন্টাল, অতএব h হবে, b তো কোনোদিন আসবে না কারণ হরাইজন্টাল ফোর্স হলে ভার্টিক্যাল ডিসটেন্স আসবে, f3 ইন্টু h, তারপরে ফোর্সের জন্য v ইন্টু কত, e। এখন আমাকে বলো f3 ইন্টু h টা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে তোমাকে এই পয়েন্টের সাপেক্ষে শিয়ার ফোর্সটা এমন ভাবে বসাইতে হবে কোন দিকে মোমেন্ট দিবে সেটা, অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? clockwise, অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে, কারণ এই পাশে ক্লকওয়াইজ হলে ব্যালেন্স করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে না? জি স্যার, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ হইলে কোন পাশে ফোর্সটা দিতে হবে, ডানে নাকি বামে? বামে। বামে। সেজন্যই আমি বামে প্রোভাইড করছি। স্যার ডানে দিলেও অ্যান্টি ক্লকওয়াইজ হইতো, তখন কিন্তু ফোর্সটা উপরের দিকে দিতে হইতো, কিন্তু আমি তোমাদেরকে আগেই বলে রাখছি ফোর্স যদি কোন দিকে কাজ করতেছে বলে দেয়া না থাকে আমরা অলওয়েজ এই অ্যাজিউম করে নিব সেটা ডাউনওয়ার্ড, নিচের দিকে ভার্টিক্যাল। বলো কি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিল? স্যার একটু তাহলে স্যার তখন কি স্যার ই এর ভ্যালু এইচ এর সমান হবে? না, এর ভ্যালু এর সমান হবে না, ও না কারণ স্যার, f3 আর v তো সেম না, f3 আর v যদি সেম হইতো এর ভ্যালু এর সমান হইতো, f3 হচ্ছে f1 এর সমান। তাহলে দেখো এখানে f3 জানা হয়ে গেলেই কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে আমাকে বলো f3 ইন্টু h টা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছিল নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কে আমি পজিটিভ এজিউম করতেছি, আর v ইন্টু e ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ? দুটের যোগফলটা 0 হইতে হবে না? জি স্যার। তাহলে f3 ইন্টু h মাইনাস v ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে e ইজ ইকুয়াল টু কত আসে? স্যার F3H/V। f3h বাই v, f3 আর f1 সেম না? জি স্যার। তাহলে f1 h বাই v লেখা যায় না, e ইজ জি, ইকুয়াল টু, স্যার। সেটাই লিখছে দেখো ফার্স্ট 5 নাম্বার স্টেপে। এটা মোমেন্টের ইকুয়েশন থেকে সরাসরি বের করে লেখা, তোমাদের কিন্তু সরাসরি যদি মনে না থাকে মোমেন্টের ইকুয়েশনটা লিখে তারপরে বের করে দেখাইতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে f1 এর ভ্যালুটা কিছুক্ষণ আগে বের করে আসছি,
সেই f1 এর ভ্যালু এখানে বসাই দিলাম, h এর ভ্যালু তো h এই যা আছে তা, আর v এর ভ্যালু যা আছে তা। এখন দেখো এখানে উপরেও v আছে নিচেও v আছে, এগুলো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এই ভ্যালুটা চলে আসে 3b স্কয়ার ডিভাইডেড বাই h প্লাস 6b। ঠিক আছে, এখন দেখো এখানে লবে আসছে কত আমাদের 3b স্কয়ার, কিন্তু আমাদের লবে বলছে কত অনলি b। তাহলে 3b স্কয়ার থেকে b কিভাবে পাবা? 3b দিয়ে ডিভাইড করলে 3b দিয়ে ডিভাইড করলে, শুধু লবকে করলে হবে না, তখন হরকেও করতে হবে। লব এবং হর দুইটাকেই আমি 3b দিয়ে ভাগ করলে এই ভ্যালুটা সরাসরি চলে আসে। ঠিক আছে, জি স্যার। এবার দেখো আরেকটা জিনিস বলা হয় না তোমাদের, ভি ফোর্সটা বাইরে হইলে, যেমন তো এখানে তো বিমের বাইরে হয়ে গেছে, প্রোভাইড করবা কিভাবে? প্রোভাইড করতে হয় এখানে একটা স্টিল প্লেটের মতো কানেক্ট করে দিয়ে সেটার উপরে ফোর্সটা দেওয়া, বুঝতে পারছো? আর শূন্যের উপরে তো ফোর্স দিয়ে লাভ নাই, ওই বিমের উপর ইফেক্ট থাকতে হবে তো, বুঝলেন? বুঝতে পারছো? স্যার এতে কোনো চেঞ্জ হয় না স্যার? আমি যে স্যার একটা কেবল লাগাইতেছি সাথে। কেবল তো না, সেটা ওয়েটলেস একটা প্লেটের মতো লাগানো হয়। ওয়েটলেস মানে যতদূর পারা যায় কম ওয়েটের, নেগলিজিবল ওয়েটের, যাতে কোনো ইফেক্ট না পড়ে। জি স্যার। তারপরে এতদূর কারো কোনো প্রবলেম আছে কিনা, এবং বাইরে থাকলে কিভাবে প্রোভাইড করতে হবে এটাও বললাম। এবার দেখো পরবর্তী অঙ্কটা তো সেমই, আগে ডায়াগ্রাম ছিল না, এখন ডায়াগ্রাম দেওয়া আছে এবং ভ্যালু দেওয়া ছিল না, মানে বি এ সেভাবে ভ্যালু দেওয়া ছিল, এখন একদম নিউমারিক্যাল ভ্যালু দেয়া, মানে নাম্বার দিয়ে ভ্যালু দেয়া। তো সেই অঙ্কটা করা হয়েছে একই ধরনের পুরো। দেখ, মানে বি এর জায়গায় বি এর ভ্যালু বসাই দিছে, এস এর জায়গায় এস এর ভ্যালু বসাই দিছে, এইভাবে করে ফেলছে আর কি। পুরোটা করার পরে আমি কিন্তু এই কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা ডিরাইভ করছি সেটা দিয়ে একবার চেক করে নিচ্ছি। এই ফর্মুলা দিয়ে পরীক্ষায় অঙ্ক করলে কিন্তু হবে না, পরীক্ষায় কিন্তু তোমাদের এই মেথড একদম ডিটেলস করে দেখাইতে হবে। ঠিক আছে, এই মেথডে করলে করতে পারো, তাহলে ফার্স্টে আগে ফর্মুলাটা ডিরাইভ করে আসতে হবে, ফর্মুলা ডিরাইভ করে তারপরে বি এর ভ্যালু এবং এস এর ভ্যালু বসাইয়ে তারপরে চাইলে করলে করতে পারো। স্যার এটা কি খালি চ্যানেল সেকশনের জন্য? এটা অনলি চ্যানেল সেকশনের জন্য, অন্য সেকশন হলে আবার চেঞ্জ হয়ে যাবে, সেজন্যই বললাম মুখস্থ করে কোনো লাভ নেই। বুঝতে পারছো? তাহলে দেখো এটাও একই ধরনের, এইটাতে বলো দেখে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? স্যার এখানে তো স্যার হচ্ছে যে ফ্লেঞ্জ গুলো আছে স্যার, এটার তো স্যার হচ্ছে ফ্রি এন্ড গুলোতে হচ্ছে স্যার শিয়ার ফ্লো মানে ক্রিয়েট হয়ে আবার হচ্ছে স্যার অপোজিটলি হচ্ছে স্যার ইয়া হয়ে যাবে। তুমি না না কোনখান থেকে শুরু করবে আমাকে বলো, শেয়ার ফ্লোটা আঁকা শুরু করবে কোনখান থেকে? ধরো স্যার এটা, নিচের কর্নার সাইড এটা থেকে। এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, আর এটা ধরলাম আমি ই পয়েন্ট, আর এটা ধরলাম আমি জি পয়েন্ট, এটা ধরলাম আমি এস পয়েন্ট। তাহলে কোন পয়েন্ট থেকে শুরু হবে বলো দেখি? স্যার বি পয়েন্ট থেকে। কেন এ পয়েন্ট থেকে শুরু হইতে পারে না? জি স্যার, দুই পাশ থেকেই। দুই পাশ থেকেই শুরু হবে। তাহলে এই পাশেরটা যাবে শিয়ার ডান ফ্লো, দিকে ডান দিকে শিয়ার ফ্লো হয়ে উপরে মাঝখান পর্যন্ত আসলো, আর এই পাশেরটাও বাম দিকে। সিমালটেনিয়াসলি বাম দিকে এসে এত দূর পর্যন্ত আসবে। স্যার সামেশন অফ fx ইজ ইকুয়াল টু 0 কিন্তু তাহলে স্যার হবে না, কারণ দুই সাইড তো স্যার সমান না। আমি সমান হয়ে যাবে, তারপরে দুইটা মিলে উপরের দিকে উঠবে, এভাবে করে আস্তে আস্তে উপরের দিকে উঠে এদিক থেকে একটা বামে চলে যাবে, এদিক থেকে একটা ডানে চলে যাবে, সেগুলোই কিন্তু আঁকা হয়েছে দেখো। ঠিক আছে, এখন দেখো এটার লেন্থ আর এই উপরেরটার লেন্থ কিন্তু সেম, তাহলে এই দুইটার ভ্যালুটা সেম। শুধু লেন্থ সেম হলে হবে না, নিউট্রাল এক্সিস থেকে তাদের ডিসটেন্সও সেম দূরত্বে থাকতে হবে, এটা একটু মনে রাখবা। যেমন দেখো এই F1 আর F4 যে জায়গায় কাজ করছে,
এটা লেন্থ তো বি, এটা লেন্থ তো বি, এবং নিউট্রাল এক্সিসের সাপেক্ষে এটা উপরের দিকে ডিস্টেন্স যত, নিচের দিকেও ডিস্টেন্স তত। অতএব এই দুইটাতে সেম ফোর্সে কাজ করবে। বুঝতে পারছো? একইভাবে এই বাম পাশের এই দুইটা ফোর্সও, এই দুইটা যা পজিশনও সেম ফোর্স কাজ করবে। বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার। এখন দেখো সামেশন অফ এফ এক্স করতেছি। F1 টা বামে, এই F4 টা F1 এর সমান, তাহলে এটা বামে এটা ডানে, 0 হয়ে যায়। F2 টা বামে F2 টা ডানে, তাও 0 হয়ে যায়। আলটিমেটলি 0 হয়ে যায় সামেশন এফ এক্স এর ভ্যালু। আর সামেশন এফ ওয়াই হবে v f3, v f3 হয়ে গেল। এবং মোমেন্টের ভ্যালু আমরা ইউজ করব 5 নাম্বার স্টেপে গিয়ে, একদম লাস্টে গিয়ে। তাহলে দেখো এখানে আসলে যেখানেই মোমেন্ট নাও না কেন তুমি, দুইটার ভ্যালু কিন্তু অবশ্যই লাগতেছে। মানে অলওয়েজ মনে রাখবা ওয়েভ ছাড়া নিচের পার্টে নিউট্রাল এক্সিসে যা আছে সবগুলোর ভ্যালু লাগবে। তাহলে এই ওয়েভটা বাদ, এই নিউট্রাল এক্সিসের নিচে আর কয়টা পার্ট আছে? এই একটা হরাইজন্টাল পার্ট আছে, এই একটা হরাইজন্টাল পার্ট আছে, এই দুইটার ভ্যালু বের করতে হবে। সেগুলোকে কি দিয়ে ডেজিগনেটেড করো? একটা F1 আর একটা F2। এই দুইটার ভ্যালু বের করতে হবে। তাহলে অঙ্কটা পুরাই আগের মতো, খালি পার্থক্য কি এবার দুইটা ক্যালকুলেশন করতে হবে। আগে ছিল একটা ক্যালকুলেশন, এখন হলো দুইটা ক্যালকুলেশন। দেখো ফার্স্টে ওয়েভের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। t ইন্টু h³ ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে ওয়েভের মোমেন্ট অফ ইনারশিয়া গেল। এবার আসো এটার উপরে এত দূর ডিস্টেন্সের, অথবা উপরের ফুল ডিস্টেন্সেরও বের করে ফেলতে পারো একই সাথে। ফুল ডিস্টেন্সের এরিয়া কত? উইথ হচ্ছে a প্লাস বি আর থিকনেসটা হচ্ছে t, তাহলে a প্লাস বি ইন্টু টি হচ্ছে এরিয়া। আর সেন্ট্রয়েডাল ডিস্টেন্স কত? নিউট্রাল এক্সিস থেকে উপরের দিকে ডিস্টেন্স কত? h/2, h/2 হোল স্কয়ার। এরকম উপরে একটা আছে, নিচে একটা আছে, সেজন্য 2 দিয়ে গুণ করা হইল। ঠিক আছে? আর Q1 এর ভ্যালু কত হবে? Q1 মানে F1 এর দিক থেকে, সেটা হবে x ইন্টু T1, সরি x ইন্টু T ইন্টু h/2। এটা x ইন্টু T ইন্টু h/2 একই ধরনের পুরো। x এর ভ্যালু হবে 0 থেকে b পর্যন্ত, x এর ভ্যালু কিন্তু এত দূর পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু যাইতে পারবে না। আর y এর ভ্যালু হচ্ছে 0 থেকে a পর্যন্ত, তাহলে সেটা হবে yt ইন্টু h/2। কেমনে পাইছি? এত দূরের এরিয়া হচ্ছে yt এবং সেন্ট্রয়েডাল ডিস্টেন্স হচ্ছে h/2। ঠিক আছে? তাহলে সেটা 0 থেকে a পর্যন্ত। এবার Q1 এর ভ্যালু বের করব, Q2 এর ভ্যালু বের করব, কারণ এখন আমার দুইটা বের করতে হচ্ছে সবগুলো। খালি আইটা খালি একটা, বাকি সবগুলো ডাবল ডাবল। মানে ফার্স্ট স্টেপ এবং লাস্ট স্টেপ কিন্তু একটাই, ই এর ভ্যালু একটাই আসবে, আই এর ভ্যালু একটাই আসবে। কিন্তু তোমার যদি সাবডিভিশন থাকে তাহলে দেখবা ক্যাপিটাল কিউ এর ভ্যালু দুইটা, স্মল কিউ এর ভ্যালু দুইটা, ক্যাপিটাল এফ এর ভ্যালু দুইটা, এভাবে করে করে বের হবে। ঠিক আছে? তাহলে এই Q1 যখন করবে তখন ক্যাপিটাল Q1 বসাইতে হবে, Q2 যখন করবে তখন ক্যাপিটাল Q2 বসাইতে হবে। এভাবে বসাইয়ে আমি সলভ করলাম, এই ইকুয়েশন আসলো। তারপরে F1 হবে Q1 ইন্টু dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর F2 হবে Q2 ইন্টু dy, কারণ যখন 2টা হিসাব করতেছো তখন আমাদের ডিস্টেন্স ছিল কিন্তু y, x ডিস্টেন্স কিন্তু ছিল না। তাহলে এখানে x এর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইতে হবে, আর এখানে y এর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইতে হবে। সেটা কিন্তু আমি এই পাশে বের করে রাখছি। x এর আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে b পর্যন্ত, আর y এর আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে a পর্যন্ত। হ্যালো? জি স্যার। এরপরে ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রেশন করার পরে F1 আর F2 এর ভ্যালু পাইছে। নরমাল ইন্টিগ্রেশনে দেখো এখানেও শুধু x ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট বের করে নিলেই হয়ে যাবে, বাইরে বের করে নিয়ে আসলে। তোমাদের দেখতে মনে হইতে পারে অনেক লেন্থি ইন্টিগ্রেশন কিভাবে করব, কিন্তু বেশিরভাগ এই কনস্ট্যান্ট বলে ইজিলি বের হয়ে যাবে। x এর ইন্টিগ্রেশন হবে x²/2, অতএব এখানে আসছে b²/2, এখানে আসছে a²/2, এগুলো একই, কোনো পার্থক্য নেই। এইবার মোমেন্টের ইকুয়েশন ইউজ করব আমি। তুমি চাইলে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারো, অথবা এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারো। জেনারেলি ওয়েভের উপরে বা নিচে মোমেন্টটা নিতে হয়,
নিলে ইজি হয় ক্যালকুলেশন করা। ধরো আমি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, উপরে নিচ্ছি মোমেন্ট, তাহলে আমাকে বলো F5 ইন্টু কত? F5 তো এটা, F5 Zero. ইন্টু 0, F4 ইন্টু 0 0, F3 ইন্টু স্যার 0 0 F3 টা তো পয়েন্ট দিয়ে যাচ্ছে, F3 ইন্টু 0, F1 ইন্টু স্যার H H ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ F1 ইন্টু H, ক্লকওয়াইজকে যদি আমি পজিটিভ অ্যাজিউম করি তাহলে হচ্ছে F1 ইন্টু H, তারপরে কি হচ্ছে F2 এর জন্য E স্যার F2 F2 into H F2 into H ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? H অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাকে বলো এখান থেকে কোনটা বড়, এটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? F1 ইন্টু S মাইনাস F2 স্যার ইন্টু H, F1 টা বড় স্যার, কারণ F1 স্যার বড় অবশ্যই F1 বড়। তাহলে আমাকে বলো পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? পজিটিভ স্যার। পজিটিভ পজিটিভ। আমি কোনটাকে ধরছিলাম, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজকে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ তাহলে ক্লকওয়াইজ বড় আসতেছে, তাহলে বিয়োগ করে 0 করার জন্য আমাকে ভিটা কোন দিকে দিতে হবে? ক্লকওয়াইজ স্যার বাম দিকে স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, সেজন্য এটার বামে দিচ্ছি। ঠিক আছে, অনেক সময় কোয়েশ্চেনেই দেয়া থাকবে, যেমন এটাতেই দেয়া ছিল, ও পয়েন্টের ডিসটেন্স দেয়া ছিল, ইয়ের ভ্যালুটা বের করতে বলছিল, মানে বামে হবে এটা দেয়া ছিল। অনেক সময় কিন্তু কোয়েশ্চেনে দেয়া থাকবে না, তোমাদের নিজে থেকেই বুঝে নিতে হবে এটা ডানে হবে নাকি বামে হবে। আরেকটা করতে পারো, তোমরা যদি বুঝতে পারতেছো না তাহলে যে কোনো একদিকে ধরে ফেলবা, যে কোনো একদিকে ধরে অঙ্কটা করে ই এর ভ্যালু যদি মাইনাস পাও তাহলে বুঝবা যে তুমি ডানে এজিউম করছিলে সেটা আসলে ডানে না বামে হবে, তুমি বামে এজিউম করছো ই এর ভ্যালু মাইনাস আসছে তাহলে বামে হবে না, এটা ডানে হবে। বুঝতে পারছো? জি স্যার। ই এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, সাইনটা কি হবে তার উপর। এরপরে নরমালি সলভ করছে, আর কোনো কিছু না। এই দুইটা স্যার লসাগু নিচ্ছে এত দূর। বলো স্যার F1 টা স্যার বড়, এটা একটু কিভাবে বলবেন? মানে স্যার এটা মানে বেশি এরিয়া ডিসটেন্স দূরে কাজ দেখো, করতেছে। আমি তোমাদের বলছিলাম এখানে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হয় এরকম, একটা নির্দিষ্ট ট্রায়াঙ্গুলার ফরম্যাটে এখানে আসবে, আর এইটাতেও একটা নির্দিষ্ট ট্রায়াঙ্গুলার ফরম্যাটে এখানে আসবে। তাহলে এই স্ট্রেস থেকে বা ফ্লো থেকে লেন্থ দিয়ে গুণ দিলে না তুমি ফোর্স পাবা, কোনটার লেন্থ বড়? জি স্যার। শিয়ার ফ্লো এর সাথে F1 লেন্থ দিয়ে গুণ দিতে হবে, তো তাহলেই তো তুমি ফোর্স পাবা। এই ডিএক্স দিয়ে গুণ দিতে হচ্ছে না, ডিএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে বি, আর এখানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ। কোনটা বড়, বি বড় নাকি এ বড়? বি বড়, সে কারণে বড় স্যার। F1 বড়, সে কারণেই F1 বড়। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এটা খালি ভ্যালু দিয়ে দেয়া একই অঙ্কই। এই দেখো এটাতে ফোর্সের ডিরেকশন গুলো বলো দেখি, আমি আঁকতেছি তোমরা একটু মিলাই নাও। এপাশ থেকেও শুরু হবে, এপাশ থেকেও শুরু হবে, একই সাথে এদিকে এসে কানেক্ট হয়ে উপরের দিকে যাবে, তারপর সেটা ভেঙে গিয়ে তার কিছু অংশ এদিকে যাবে, কিছু অংশ এদিকে যাবে। এখন বলো কোনটা কোনটা সমান? এটা ধরো F1, স্যার নিচের দুইটা উপরের দুইটা সমান। এটা ধরো F2, এটা ধরো F3, আর এটা হচ্ছে F4, আর উপরেরটা F5। তাহলে কোনটা কার সমান বলো দেখি? স্যার F2 F4 সমান, আর স্যার F1 F5 সমান। কিন্তু এরিয়ার দিক থেকে কিন্তু দুইটাই সেম, কি কি কারণে সবগুলো ভিন্ন হচ্ছে? F2 F1 আর F2 সেম হচ্ছে না কেন, আমাকে সেটা বলো। স্যার হাইট তুমি যেটা তো বলছো সেম। সেটা অ্যাকুরেট আছে, ডিরেকশনের কারণে F2 আর F4 সেম, Height- F1 আর F5 সেম, সেটা হচ্ছে একমাত্র নিউট্রাল এক্সিস থেকে দুইটার ডিসটেন্স সেম না বলে। যেমন নিউট্রাল এক্সিস থেকে F2 টা কত ডিসটেন্স আছে? কত? স্যার এই 40 40 মিলিমিটার। আর F1 টা স্যার স্যার 50। 45। 45 এত দূর? 40 এর সঙ্গে না কত স্যার যোগ করবে? 45 না স্যার, এটা 40 এর সঙ্গে কত এটা যোগ স্যার করবে? হচ্ছে স্যার 10। 10 এই তো, সরাসরি এই তো দিয়ে আছে, ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছো? এভাবে করে দেয়া আছে, এখানে দুইটা ভ্যালু বের করতে হবে,
আমি বলছিলাম ওয়েব ছাড়া নিউট্রাল এক্সিস এর নিচে যে কয়টা মেম্বার থাকবে, এটা ওয়েব তো লাগতেছে না, তাহলে এই F1 এর ভ্যালু লাগবে, F2 এর ভ্যালু লাগবে। ঠিক আছে, তাহলে একইভাবে করছে, এখানে ই এর ভ্যালু পাইলো। এই অঙ্কটাতে ই এর ভ্যালু 0 আসে, করে দেখলেই করে দেয়া আছে তোমাদের এখানে, তোমরা নিজেরাই দেখতে পারবা। এবং দেখো এই কোয়েশ্চেনও লিখে দেয়া আছে থিনওয়াল, অনেক সময় লিখে দেয়া থাকে, অনেক সময় লিখে দেয়া থাকে না। এবং দেখো ক্যালকুলেশন শুড বি বেসড অন সেন্টার লাইন ডাইমেনশন, এটাও লিখে দেয়া থাকে অনেক সময়, যেটা বললাম। তো যে দুইটা অ্যাজাম্পশন ছিল সেই দুইটা উল্লেখ করে দিচ্ছে আর কি এখানে। এইটাও করে দেয়া আছে একই ধরনের, একইভাবে করবা। কোনো প্রবলেম হইলে আমাকে নেক্সট ক্লাসে জানাবে। এই এতদূর, ঠিক আছে? জি স্যার। নিজেরা একটু কইরো, কিন্তু না করলে তোমাদের দেখতে ইজি মনে হবে। স্টেপ গুলো কিন্তু তোমরা মনে রাখার সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে, কারণ শুধু মনে রাখলেই তুমি পরীক্ষায় এটাতে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা তো পারবোই আমি করতে, কিন্তু পরীক্ষায় গিয়ে মিলাইতে পারবো না। সেজন্য একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আজকে এতদিন।